লেকচার হচ্ছে কি বিসিএস এর জন্য প্রিপারেশন ঠিক না? নামটা কি আপনাদের মনে আছে? থাকার কথা। ভিটামিন বি টুয়েলভের নাম হচ্ছে সায়ানোকোবালামিন। কোবালামিন মানে কোবাল থাকে, তাহলে ভিটামিন বি টুয়েলভে কোবাল থাকে। তাহলে কোন ট্রেস এলিমেন্ট ডেফিসিয়েন্সি হলে গ্লুকোজ টলারেন্সটা ইম্পেয়ার্ড হয়? উত্তর হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম, এই কথাগুলো একটু খেয়াল রাখেন। আচ্ছা, 124 নম্বর পেজে নিচে দেখেন তো, ম্যাক্রো মিনারেল ক্যালসিয়ামটা ইনফিনিটি স্টার। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে রিকেটস অস্টিওমেলেশিয়া হয়, আর ক্যালসিয়াম যদি বেশি হয় তাহলে হাইপার ক্যালসিমিয়া হবে, এবং হাইপার ক্যালসিমিয়া কোথায় হয়? হাইপার ভিটামিনোসিস ডি, হাইপারথাইরয়েডিজম। কথাগুলো একটু দাগান। ঠিক একইভাবে সোডিয়ামটা দাগান। তাহলে ক্যালসিয়ামটা 3টা স্টার, সোডিয়াম 2টা স্টার, ম্যাগনেসিয়ামটা 2টা স্টার। আচ্ছা, একটু খেয়াল করেন তো, স্পেশাল বিসিএস 39-এ এই কোশ্চেনটা আসছিল যে ক্লিনিক্যাল টক্সিসিটি অকার্স ইন অল অফ দ্য ফলোইং মাইক্রোনিউট্রিয়েন্ট এক্সেপ্ট, কোথায় সাধারণত হয় না? দেখেন, ক্রোমিয়াম। ক্রোমিয়াম ক্রোমিয়ামের সাধারণত টক্সিসিটি ওইরকম আমরা পাই না, কিন্তু ফ্লোরাইডে টক্সিসিটি হয়, কপারে হয়, আয়রনে হয়, এগুলো কিন্তু আমরা একটু আগেই আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে চাই। তাহলে আমরা বললাম যে ট্রেস এলিমেন্ট, মাইক্রো মিনারেলগুলো ট্রেস এলিমেন্টের মধ্যে বিশেষ করে আয়রন, আয়োডিন এবং জিঙ্ক, এই তিনটা কখনোই আপনার ভুল করা যাবে না। আয়রন, আয়োডিন, জিঙ্ক, বিশেষ করে সোর্স ফাংশন ডেফিসিয়েন্সি টক্সিসিটি অবশ্যই পড়তে হবে। আর ম্যাক্রো মিনারেলের মধ্যে আপনি ক্যালসিয়ামটা ভালো করে পড়বেন, সোডিয়াম এবং পটাশিয়াম পড়বেন। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা হচ্ছে ইনফিনিটি স্টার। এখানে একটা কোশ্চেন আমি বলতে চাই, যদি পরীক্ষায় আসে কোন ট্রেস এলিমেন্ট, কোন মাইক্রো মিনারেলটা প্রেগন্যান্সিতে সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়, আপনারা সবাই জানেন, কিন্তু এইভাবে যদি পরীক্ষায় কোশ্চেন আসে অনেকে পরীক্ষা ঠিকমতো উত্তর দিতে পারবেন না। তাহলে এটা আপনারা লেকচার শিটের মধ্যে একটু লিখে রাখেন। প্রেগন্যান্সিতে ট্রেস এলিমেন্ট দেওয়া হয় আয়রন আর জিঙ্ক। কথাটা লেখেন, আয়রন এবং জিঙ্ক প্রেগন্যান্সিতে দেওয়া হয়। আমাদের এখন আমরা আলোচনা করব ভিটামিন নিয়ে। লেকচার শিটের পেজ নাম্বার 25-এ, 25 নম্বর পেজে ভিটামিন। ভিটামিনের মধ্যে একটু আপনারা দাগাবেন এবং কারেকশন করবেন। এন্ডোজেনাসলি সিনথেসাইজ ভিটামিন। মনে রাখবেন, ভিটামিনগুলো ইউজুয়ালি আমাদের বডিতে তৈরি হয় না। কিছু ভিটামিন আমাদের শরীরে তৈরি হয়, কিছু ব্যাকটেরিয়া দিয়ে, কিছু আমাদের বডির কোলেস্ট্রল অথবা আপনার অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। তাহলে একটু খেয়াল করেন তো, আমাদের বডিতে ভিটামিন কি কি তৈরি হয়? দেখেন, ভিটামিন ডি, ভিটামিন কে। ভিটামিন ডিটা তৈরি হয় কোলেস্ট্রল থেকে, ভিটামিন কেটা আমাদের ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া তৈরি করে। তাহলে ফ্যাট সেলুলারের মধ্যে ভিটামিন হচ্ছে 2টা, ডি আর কে আমাদের বডিতে তৈরি হয়। বি কমপ্লেক্সের মধ্যে একটু কারেকশন করতে হবে। এখানে বি1টা কাটেন, বি1টা কাটেন এবং বি6টা কাটেন। বি1 এবং বি6 আমাদের বডিতে তৈরি হয় না। আমাদের বডিতে বি3 তৈরি হয়, যেটা নিয়াসিন, তাই না? বায়োটিন তৈরি হয়, আর বি12 তৈরি হয়। তার মানে নিয়াসিন, বায়োটিন, বি12। তাহলে বি কমপ্লেক্সের মধ্যে 3টা আর ফ্যাট সেলুলারের মধ্যে 2টা, এই টোটাল 5টা ভিটামিন আমাদের শরীরে তৈরি হয়। কিভাবে তৈরি হয় একটু দাগান। দেখেন, এন্ডোজেনাস সোর্সে এই কথাটা আছে, ইনফিনিটি স্টার। তাহলে এন্ডোজেনাসলি সিনথেসাইজ ভিটামিন ইনফিনিটি স্টার। আমি কারেকশন করতে বলছি, বি1 আর বি6টা কেটে দেন। বি1 এবং বি6 আমাদের বডিতে তৈরি হয় না। আচ্ছা, দেখেন, ইন্টেস্টাইনাল ফ্লোরা থেকে তৈরি হয় ভিটামিন কে, বি12, বায়োটিন। তাহলে এটাও পরীক্ষা আসতে পারে যে গাট ফ্লোরা দিয়ে আমাদের তৈরি হয় কোন কোন ভিটামিন। 5টা ভিটামিন আমাদের শরীরে তৈরি হয়, এর মধ্যে 3টা গাট ফ্লোরা দিয়ে তৈরি হয়। এই 3টা ইনফিনিটি স্টার। আর স্টেরয়েড মানে কোলেস্ট্রল থেকে তৈরি হয় ভিটামিন ডি, ট্রিপ্টোফ্যান, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় নিয়াসিন। আচ্ছা, তার মানে এই ইয়াটা সামারি করে দিলাম। দেখেন, বি3, বি12, বায়োটিন, এটা হচ্ছে আমাদের বি কমপ্লেক্সের মধ্যে, এগুলো আমাদের বডিতে তৈরি হয়। ইন্টেস্টাইনাল ফ্লোরা থেকে তৈরি হয় ভিটামিন কে, বি12, বায়োটিন। স্টেরয়েড থেকে, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি, যেটা আমি লেকচার শিটের মধ্যে দেখাই দিচ্ছি। তাহলে এখন বলেন তো, হুইচ ভিটামিন ইজ নট সিনথেসাইজ ইন দ্য বডি? তাহলে উত্তর কি? দেখেন, বায়োটিন আমাদের বডিতে তৈরি হয়, ডি তৈরি হয়, ভিটামিন কে তৈরি হয় না কে? এ। তাহলে উত্তর হচ্ছে এ। তাহলে আবার এইভাবে পরীক্ষা আসতে পারে, কোন ভিটামিন আমাদের বডিতে তৈরি হয়, এভাবে আসতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এই কথাগুলো মুখস্থ করবেন। আচ্ছা, আমাদের ভিটামিনের মধ্যে ফ্যাট সেলুলার ভিটামিন আছে। ফ্যাট সেলুলার ভিটামিন 4 ধরনের। দেখেন, এটা লেকচার শিটের 125 নম্বর পেজে আছে। ভিটামিন এ, ডি, ই, কে। কেমিক্যাল নেম, অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্মটা প্রত্যেকটার অ্যাক্টিভ ফর্ম পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে একটু দেখেন, আমার সাথে সাথে লেকচার শিটটা একটু দাগান।
ভিটামিন এর কেমিক্যাল ফর্মের নাম হচ্ছে রেটিনল, রেটিনাল, রেটিনোইক অ্যাসিড। পরীক্ষায় আসতে পারে ফলোইং আর দ্য কেমিক্যাল ফর্ম অফ ভিটামিন এ। আর এই কেমিক্যাল তিনটা ফর্মেই কিন্তু অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম। এবং এই রেটিনোইক অ্যাসিডের পাশে একটা কথা লিখে রাখেন, রেটিনোইক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ স্টেরয়েড হরমোন। রেটিনোইক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ স্টেরয়েড হরমোন, কথাটা একটু লিখে রাখেন। ভিটামিন ডির কেমিক্যাল নাম হচ্ছে কোলিক্যালসিফেরল, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। আর অ্যাক্টিভ ফর্মের নাম হচ্ছে 125 ডাইঅক্সিকোলিক্যালসিফেরল ক্যালসিট্রায়ল, এটাও অ্যারো দিয়ে লেখেন। এই ক্যালসিট্রায়ল অ্যাক্টস অ্যাজ এ হরমোন। তাহলে পরীক্ষায় যদি আসে কোন কোন ভিটামিন হরমোন হিসেবে কাজ করে, উত্তর হলো রেটিনোইক অ্যাসিড এবং ভিটামিন ডি। আচ্ছা, এরপর আসেন ভিটামিন ই, টোকোফেরল। টোকোফেরল, এই টোকোফেরলটা অ্যাক্টিভ ফর্মের নাম হচ্ছে আলফা টোকোফেরল। এন্ড দিস আলফা টোকোফেরল অ্যাক্টস অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট। আলফা টোকোফেরল অ্যাক্টস অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে পরীক্ষায় কিন্তু আসে কোন কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমরা একটু পরে এটা দেখাবো। ভিটামিন কে দেখেন ফাইলোকুইনন, মেনাকুইনন, ঠিক একইভাবে ফাইলোকুইনন, মেনাকুইনন এরও দিয়ে লেখেন অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম, অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম। তাহলে পরীক্ষা আসতে পারে ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে কোন ভিটামিনটা কোএনজাইম হিসেবে কাজ করে, উত্তর কিন্তু একটাই, ভিটামিন কে। যদি পরীক্ষা আসে ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে কোন ভিটামিনটা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, উত্তর হচ্ছে ভিটামিন ই। আর ভিটামিন এর মধ্যে বিটা ক্যারোটিন। পরীক্ষায় আসতে পারে ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে কোন ভিটামিনটা আমাদের বডিতে তৈরি হয়, উত্তর হচ্ছে ভিটামিন ডি এন্ড ভিটামিন কে। ক্লিয়ার? এই কথাগুলো খেয়াল রাখবেন। এখন আসেন ওয়াটার সলিউবল ভিটামিন। আমি ভিটামিন কে বলছি অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে একটা ভিটামিনই কোএনজাইম হিসেবে কাজ করে। এখন আসেন ওয়াটার সলিউবল ভিটামিন, বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন সির কেমিক্যাল নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ফাংশনাল ফর্ম বা অ্যাক্টিভ ফর্ম অ্যাসকর্বিক অ্যাসিড। মনে রাখবেন এই ফাংশনাল ফর্ম বা অ্যাক্টিভ ফর্মটার নামই হচ্ছে কোএনজাইম ফর্ম, কোএনজাইম ফর্ম। ক্লিয়ার? তাহলে এখানে কোএনজাইম ভিটামিন কে, এটা হচ্ছে ফাইলোকুইনন, মেনাকুইনন হচ্ছে কোএনজাইম। আর ভিটামিন সি কোএনজাইম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, বি কমপ্লেক্সের সকল অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কোএনজাইম। তাহলে পরীক্ষায় আসতে পারে কোএনজাইম গুলো মেইনলি কোন ভিটামিন থেকে আসে। তাহলে দেখেন ফ্যাট সেলুলারের মধ্যে শুধু একটা ভিটামিন কোএনজাইম, ফাইলোকুইনন, মেনাকুইনন। আর ওয়াটার সেলুলার ভিটামিন সবগুলো অ্যাক্টিভ ফর্মে কিন্তু কোএনজাইম। তাহলে উত্তর ক্লিয়ার? তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন মেইনলি অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম, এই কথাটা খেয়াল রাখেন। তাহলে ভিটামিন বি1 এর কোএনজাইমের নাম কি? থায়ামিন পাইরোফসফেট, মানে হচ্ছে টিপিপি। বি12 এর কোএনজাইমের নাম কি? এফএডি এনএডি, তাই না? বি3 নিয়াসিনের হচ্ছে এনএডি এনএডিপি। বি5 এর কোএনজাইমের নাম কি? কোএনজাইম এ। বি6 এর কোএনজাইমের নাম কি? পাইরোডক্সাল ফসফেট। বায়োটিন, বায়োটিন, এরকম যদি সবগুলোই হইতো কি মজাটাই হইতো। বায়োটিন, বায়োটিন, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে পড়াটা কমে আসছে। কিন্তু আসলে এই মেটাবলিজমটা কঠিন একটাই কারণ, সেটা হলো এখানে মুখস্থের বিষয়টা বেশি। তার মানে আমি আপনাদের বলবো এই অ্যাক্টিভ ফর্মের এই ঘরটা পুরোটাই মুখস্থ করবেন। যেমন দেখেন ফলিক অ্যাসিড, টেট্রাহাইড্রোফোলেট, দিস ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড, দিস ইজ দ্য কোএনজাইম ফর্ম অফ ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 এর কোএনজাইমের নাম কি? মিথাইল কোবালামিন, ডিঅক্সিএডিনোসাইল কোবালামিন। এই ভিটামিন বি12 কিন্তু ভিটামিন বি12 ফর্মে কিন্তু বায়োকেমিক্যাল রিঅ্যাকশন অংশগ্রহণ করে না। মিথাইল কোবালামিন এক ধরনের রিঅ্যাকশন করে, ডিঅক্সিএডিনোসাইল কোবালামিন এক ধরনের রিঅ্যাকশনের কোএনজাইম হিসেবে কাজ করে। আমরা যখন ভিটামিন বি12 পড়বো তখন এই জিনিসগুলো আসবে। আচ্ছা, এখন আসেন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন 126 নম্বর পেজে। বিটা ক্যারোটিন, দেখেন বিটা ক্যারোটিন এটা হচ্ছে কি? ভিটামিন এর একটা কেমিক্যাল ফর্ম, তাই না? বিটা ক্যারোটিন। ভিটামিন ই, ভিটামিন সি, রেটিনলটা কেটেন, রেটিনলটা কেটে দেন, কারেকশন করেন। রেটিনলটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে না। আচ্ছা, সামারি অফ দ্য ভিটামিন। সোর্সের মধ্যে ভিটামিন এটা 3টা স্টার দেন, ভিটামিন ডিটা স্টার দেন, ভিটামিন ডিটা স্টার 3টা স্টার দেন, এ আর ডিটা পড়লেই হবে, এ ডি সি। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আমি একটু সুন্দর করে সাজায় দেওয়ার চেষ্টা করেছি, একটু খেয়াল করেন। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বিটা ক্যারোটিন এর আরেক নাম হচ্ছে ভিটামিন এ। আপনারা জানেন ভিটামিন এর দুইটা ফর্ম, একটা হচ্ছে রেটিনয়েড, একটা হচ্ছে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড গুলো প্ল্যান্টে পাওয়া যায় আর রেটিনয়েডটা অ্যানিমেলে পাওয়া যায়। এই রেটিনয়েডের মধ্যে আছে রেটিনল, রেটিনাল, রেটিনোইক অ্যাসিড। আর ক্যারোটিনয়েডের মধ্যে আছে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিনটাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই বিটা ক্যারোটিনটাই হচ্ছে প্রোভিটামিন। তাহলে পরীক্ষা আসতে পারে ফ্যাট সেলুলারের মধ্যে কোনটা প্রোভিটামিন, যদি বিটা ক্যারোটিন থাকে উত্তর ট্রু দিবেন। ভিটামিন এর মধ্যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট? বিটা ক্যারোটিন। ভিটামিন ই কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট? আলফা টোকোফেরল। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট।
তাহলে যদি বলা হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, তাহলে ভিটামিন ডি কি অ্যান্টিঅক্সিডেন্ট? নো। ভিটামিন ই? ট্রু। বি12? নো। ভিটামিন কে? নো। তাহলে উত্তর হলো ভিটামিন ই। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আপনার পরের বক্সটা দেখেন 126 নম্বর পেজে, ভিটামিন সি বি1, ভিটামিন সির সোর্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, ঠিক আছে। ফলিক অ্যাসিডের সোর্সটা ভালো করে পড়বেন, ফলিক অ্যাসিড এটা হবে ভিটামিন বি12, বি1 এটা বি2 না, বি12 মনে রাখবেন। বি12 এটা শুধুই অ্যানিমেল সোর্স, প্লান্ট সোর্স নাই। তাহলে যদি পরীক্ষায় বলা হয়, পরীক্ষা যদি আসে কোন ভিটামিনের প্ল্যান্ট সোর্স নাই, উত্তর কিন্তু একটাই, সেটা হচ্ছে বি12। বি12 প্লান্টে পাওয়া যায় না, বি12 অ্যানিমেলে পাওয়া যায় এবং গাট ফ্লোরা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর ফলিক অ্যাসিড দেখেন প্ল্যান্ট সোর্স, অ্যানিমেল সোর্স লিস্ট না বললেই চলে। তার মানে যদি কেউ মানে ভেজিটেবল যদি খুব সিদ্ধ করে খাওয়া হয়, ভেজিটেবল যদি খুব সিদ্ধ করে খাওয়া হয়, তাহলে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হওয়ার চান্স আছে? ফলিক অ্যাসিড। কারণ ফলিক অ্যাসিড এক্সক্লুসিভলি উইল গেট ফ্রম ভেজিটেবল। আচ্ছা, এখন আমরা একটু সামারিতে আসবো। সামারির মধ্যে আমি কিছু জিনিস দাগাই দিতে চাই। তাহলে দেখেন সামারি অফ দ্য ভিটামিন, ভিটামিন এটা ইনফিনিটি স্টার, ভিটামিন এ রেটিনল, রেটিনিক অ্যাসিড, বিটা ক্যারোটিন। তাহলে এখানে প্রথম তিনটা হচ্ছে রেটিনয়েড, পরেরটা হচ্ছে ক্যারোটিনয়েড। এখানে যদি বলা হয় কোনটা হরমোন হিসেবে কাজ করে, উত্তর হচ্ছে রেটিনিক অ্যাসিড। যদি বলা হয় এই চারটার মধ্যে কোনটা প্রো ভিটামিন, বিটা ক্যারোটিন। যদি বলা হয় এই চারটার মধ্যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে শুধু এই তিনটা, বিটা ক্যারোটিন কিন্তু অ্যাক্টিভ ফর্ম না। ডেফিসিয়েন্সিটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, ডেফিসিয়েন্সি ইনফিনিটি স্টার। ভিটামিন এ ডেফিসিয়েন্সি, চোখে কি কি চেঞ্জ হয়, চোখের বাইরে কি কি চেঞ্জ হয়, আলাদা করে পড়তে হবে। ভিটামিন ডি, ভিটামিন ডি এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্মের নাম হচ্ছে কোয়ান্টিটি ডাইঅক্সিপলিক্যালসিফেরল। ডেফিসিয়েন্সি টক্সিসিটি ইনফিনিটি স্টার। তাহলে মনে রাখবেন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে এগুলো যদি আমরা বেশি খাই তাহলে হাইপার ভিটামিনোসিস অথবা টক্সিসিটি হতে পারে। পরীক্ষায় আসতে পারে কোন ভিটামিন গুলো সাধারণত টক্সিসিটি অ্যাপিয়ার করে, উত্তর হচ্ছে ফ্যাট সলিউবল। যদি বলা হয় ফ্যাট সলিউবলের মধ্যে কোন ভিটামিন গুলো বেশি টক্সিসিটি করে, ই ছাড়া বাকি তিনটা, এ ডি কে। তাহলে এর ফাংশনটা পড়বেন, আলফা টোকোফেরল আদার নাম, আলফা টোকোফেরল। এবং এখানে ডেফিসিয়েন্সিটা পড়বেন, ভিটামিন কে ডেফিসিয়েন্সিটা পড়বেন। ডেফিসিয়েন্সির মধ্যে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং, তাহলে হেমোরেজিক ডিজঅর্ডার হবে ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে। তার মানে ক্লটিং টাইম বাড়বে, ব্লিডিং টাইম নর্মাল থাকবে। তাহলে যদি পরীক্ষায় আসে কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে ক্লটিং টাইম প্রলং হয়, ব্লিডিং টাইম নর্মাল থাকে, উত্তর হচ্ছে ভিটামিন কে। আর যদি বলা হয় কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে ব্লিডিং টাইম বাড়ে, ক্লটিং টাইম নর্মাল, উত্তর হচ্ছে ভিটামিন সি। কথাটা লেকচার শিটের মধ্যে সুন্দর করে লিখে ফেলবেন। তাহলে ব্লিডিং টাইম বাড়ে কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে, ভিটামিন সি। আর ক্লটিং টাইম বাড়ে কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে, ভিটামিন কে। কথাটা খেয়াল রাখেন। আচ্ছা, ভিটামিন বি1 ডেফিসিয়েন্সিতে কি কি হয় দেখেন, পেরিফেরাল নার্ভ ড্যামেজ হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, একটা হচ্ছে বেরিবেরি ওয়ার্নিক কোর্স অফ সাইকোসিস, এটা আপনারা পড়ে নেবেন। এবং পেরিফেরাল নিউরোপ্যাথি কোন কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে হয় এটা একটু লিখে নেন। পেরিফেরাল নিউরোপ্যাথি হয় ভিটামিন বি1, বি6 এবং বি12, এটা পরীক্ষা আসতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথি কোথায় কোথায় হয়। এবং এখানে আমরা আগেও বলেছিলাম যে লিভারে স্টোর হয় তিনটা ভিটামিন, এ ডি বি12। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি আর ওয়াটার সলিউবলের মধ্যে ভিটামিন বি12 লিভারে স্টোর হয়। তাহলে প্রথ্রম্বিন ইজ সিনথেসাইজড ইন, প্রথ্রম্বিন কোথায় তৈরি হয়? আপনারা জানেন যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10, দুই নম্বরটা কিন্তু প্রথ্রম্বিন, তাই না? এই প্রথ্রম্বিনটা তৈরি হয় লিভারে। আচ্ছা, বি2 ডেফিসিয়েন্সিতে কি হয়? ডার্মাটাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। আর কোন কোন ভিটামিনে ডার্মাটাইটিস হয় দেখেন, বি2 এবং বি3 তে ডার্মাটাইটিস হয়। নিয়াসিন, ক্লেগরার কম্পোনেন্ট হচ্ছে ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া, 3D, এটা পরীক্ষায় কিন্তু আসে। বায়োটিন, এনজাইম বাউন্ড, ঠিক আছে, ইম্পেয়ার্ড ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট মেটাবলিজম। পরীক্ষা আসতে পারে যে কোন ভিটামিনটা ফ্যাট এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের সাথে রিলেটেড, উত্তর হচ্ছে বায়োটিন। রিবোফ্লাভিন ডেফিসিয়েন্সিতে কি হয়, পরীক্ষায় আসছে, চিলোসিস। নিয়াসিন ডেফিসিয়েন্সিতে কি হয়, কখন হবে, তাই না? নিয়াসিন ডেফিসিয়েন্সি দেখেন হার্ট নার্ভ ডিজিজে নিয়াসিন ডেফিসিয়েন্সি হয় এবং এখানে ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া হয়। আচ্ছা, বি6
পাইরিডক্সাল ফসফেট, এটা আমরা বলেছিলাম। বলেন তো পাইরিডক্সাল ফসফেট একটা কোএনজাইম, কোন রিঅ্যাকশনে? ট্রান্সঅ্যামিনেশন। এখানে আপনারা ট্রান্সঅ্যামিনেশন লিখতে পারেন। এবং দেখেন ডিজঅর্ডার অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের সাথে এই পাইরিডক্সাল ফসফেট পরীক্ষা আসতে পারে যে কোন ভিটামিন ট্রান্সঅ্যামিনেশন অথবা প্রোটিন মেটাবলিজমের সাথে রিলেটেড। তাহলে উত্তর হচ্ছে B6। তাহলে B6 ডেফিসিয়েন্সি হলে কোন মেটাবলিজম ইম্পেয়ার্ড হবে? উত্তর হচ্ছে প্রোটিন। প্যান্টোথেনিক অ্যাসিড পেরিফেরাল নার্ভ ড্যামেজ হবে ডেফিসিয়েন্সিতে। ফোলিক অ্যাসিড ইনফিনিটি স্টার, ফোলিক অ্যাসিড টেট্রাহাইড্রোফোলেট অ্যাক্টিভ ফর্ম, মেগালোপ্লাস্টিক এনিমিয়া হবে, নিউরাল টিপ ডিফেক্ট হবে। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। নিউরাল টিপ ডিফেক্ট কি কি? অ্যানএনকেফালি, এনকেফালোসিল, স্পানা বাইফিডা, এই কথাগুলো খেয়াল রাখবেন। দেখেন মেগালোপ্লাস্টিক এনিমিয়া দুইটা ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, একটা হচ্ছে ফোলিক অ্যাসিড, একটা ভিটামিন B12। মনে রাখবেন পরীক্ষা যদি আসে ফলিং অফ দ্য হেমোপয়েটিক ভিটামিন, হেমোপয়েটিক ভিটামিন হচ্ছে B12 এবং ফলিক অ্যাসিড। পরীক্ষা যদি আসে ফলিং অফ দ্য ম্যাচুরেশন ফ্যাক্টর অফ আরবিসি, উত্তর কিন্তু একই, B12 এবং ফলিক অ্যাসিড। যদি পরীক্ষা আসে কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে মেগালোপ্লাস্টিক এনিমিয়া হয়, উত্তর একই, ভিটামিন B12 ফলিক অ্যাসিড। ভিটামিন সি পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, স্কারবি হয় তাই না, স্পঞ্জি সোয়েলিং গাম হয়, পুয়ার উন্ড হিলিং হয় তাই না। ভিটামিন সির ফাংশন ডেফিসিয়েন্সি পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আমি আবারও স্লাইডটা দেখাচ্ছি। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, মেগালোপ্লাস্টিক এনিমিয়া, গ্রোথ ফেলিওর, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, ডায়রিয়া হতে পারে। নিউরাল টিউব ডিফেক্ট পরীক্ষা যদি আসে কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে নিউরাল টিউব ডিফেক্ট হয়, উত্তর একটাই, ফলিক অ্যাসিড। যদি পরীক্ষা আসে কোন ভিটামিনটা প্রেগন্যান্সিতে দেওয়া হয়, উত্তর একটাই, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। কোন ভিটামিনটা প্রেগন্যান্সিতে দেওয়া হয় না, উত্তর হচ্ছে ভিটামিন এ। কথাগুলো খেয়াল দেখেন। তার নিউরাল টিউব ডিফেক্ট, স্পানা বাইফিডা, অ্যানএনকেফালি, এনকেফালোসিল, এই কথাগুলো খেয়াল রাখবেন। এখন আসেন ভিটামিন B12, আপনাদের শীটে নাই, এই দুইটা জিনিস আপনাদের শীটে নাই। আপনারা দয়া করে আমার লেকচারটা থেকে আপনার লেকচার শীটের মধ্যে নোট করে ফেলবেন। ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার অফ ফলিক অ্যাসিড, এই 4টা পয়েন্ট। আর ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার অফ ভিটামিন B12, এখানে মেগালোপ্লাস্টিক এনিমিয়া হয়, নিউরাল ডিজঅর্ডার হয়, প্রোগ্রেসিভ ডিমাইলিনেশন হয়। সমস্যা কি হয়? সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডিমেনশিয়া, অপটিক অ্যাট্রোফি, স্পেস্টিক প্যারাপ্যারাসিস, সেন্সরি অ্যাটাক্সিয়া, লস অফ অ্যাঙ্কেল জার্ক, ডেভিডসন থেকে নেওয়া। এবং হোমোসিস্টিন লেভেল ব্লাডে বেড়ে যাবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, আলটিমেটলি স্ট্রোক হবে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে। এখন আমরা আলোচনা করব রেনাল সিস্টেম নিয়ে। রেনাল সিস্টেম, বডি ফ্লুইড, অ্যাসিড বেস ব্যালেন্স পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। কেমন? তো এই টপিকসটা অনেক মানে ব্রিফলি ডিসকাসের সুযোগ নাই, আপনাদের বিসিএস এর জন্য যতটুকু দরকার ততটুকুই আমি আলোচনা করব। আপনার লেকচার শিটের 130 নম্বর পেজে একটু দেখেন, মেকানিজম অফ ইউরিন ফরমেশন, এটা 3টে স্টার। ইউরিন ফরমেশন, মেকানিজম অফ ইউরিন ফরমেশন, আপনারা সবাই জানেন ইউরিন ফরমেশনের বেসিক স্টেপ হচ্ছে 3টা: গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড টিউবুলার সিক্রেশন। এই 3টে স্টেপ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে ফলিং অফ দ্য ফার্স্ট স্টেপ অফ ইউরিন ফরমেশন। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন। আচ্ছা, গ্লোমেরুলার ফিল্ট্রেশন দেখেন কি কারণে হয়? ডিউ টু ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার, এই কথাটা একটু দাগান। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কি জন্য হয়? ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার, যেটা হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি, একটু দাগান। তাহলে পরীক্ষা আসতে পারে যে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার ইজ 10, 20, 30, 40, 50 এইভাবে থাকতে পারে। তাহলে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি, যার কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হয়। এবং এখানে আপনারা সবাই জানেন বেসিক কথা হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হয় কোথায়? গ্লোমেরুলার মেমব্রেনে, এই কথাটা খেয়াল রাখবেন। গ্লোমেরুলার মেমব্রেনে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হয়। এবং নর্মাল রেটটা দেখেন 125 ml পার মিনিট, একটু দাগান। এবং 180 লিটার পার ডে, কথাটাও দাগান। ঠিক আছে? দেখেন গ্লোমেরুলার ফিল্ট্রেশন জিএফআর হচ্ছে 125 ml পার মিনিট। পার মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় 125 ml, আর পার মিনিটে ইউরিন তৈরি হয় 1 ml, কথাটা খেয়াল রাখেন। এখন আসেন টিউবুলার রিঅ্যাবজর্পশন। টিউবুলার রিঅ্যাবজর্পশন, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ম্যাক্সিমাম গ্লোমেরুলার ফিল্ট্রেটটা রিঅ্যাবজর্পশন হয়, দেখেন একটু দাগান, 60 to 70%। তাহলে পরীক্ষা আসতে পারে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হওয়ার পরে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন হয়ে যায় কোথায়? পিসিটি, ডিসিটি, কালেক্টিং টিউবুল না কালেক্টিং ডাক্ট? উত্তর হচ্ছে পিসিটি। এবং আরেকটা কথা দাগান, গ্লুকোজ, ওয়াটার, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন রিঅ্যাবজর্ব কমপ্লিটলি। ওয়াটারটা কেটে দেন, ওয়াটারটা এখানে ভুলবশত চলে আসছে। ওয়াটার কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয় না। কমপ্লিট রিঅ্যাবজর্পশন অকার্স ইন দ্য পিসিটি। কি কি? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন। এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি আসে
যে following substance that are completely reabsorbed in the PCT, ক্লিয়ার? তাহলে হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, এই তিনটা কথা খেয়াল রাখেন। আবার এইভাবে পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে গ্লুকোজ ইজ রিঅ্যাবজর্বড কমপ্লিটলি ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, উত্তর হচ্ছে পিসিটি। তাহলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এগুলো পিসিটিতে 100% রিঅ্যাবজর্পশন হয়। তাহলে এগুলো যদি 100% রিঅ্যাবজর্পশন হয়, এগুলো কি ইউরিনে পাবেন? নো। তাহলে ইউরিনে যদি গ্লুকোজ পান, অ্যামাইনো অ্যাসিড পান, ভিটামিন পান, দিস আর দ্য প্যাথোলজিক্যাল ফিচার। এগুলো নর্মাল কনস্ট্যান্ট না, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল কনস্ট্যান্ট অফ ইউরিন। তাহলে পরীক্ষা যদি আসে ফলোইং আর দ্য অ্যাবনর্মাল কনস্ট্যান্ট অফ ইউরিন, তাহলে উত্তর হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড অর প্রোটিন, ভিটামিন, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল কনস্ট্যান্ট অফ ইউরিন। এটা পরীক্ষা আসতে পারে। তাহলে রিঅ্যাবজর্পশনের পরে এই ফিল্টারটা কেমন থাকে? আইসোটোনিক। তাহলে পিসিডিতে গ্লোমেরুলার ফিল্টারটা আইসোটোনিক থাকে। আপনারা জানেন ব্লাড আইসোটোনিক, প্লাজমা আইসোটোনিক, গ্লোমেরুলার ফিল্টার আইসোটোনিক। এইভাবে টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন হয়ে কখনো গ্লোমেরুলার ফিল্টারটা আইসোটোনিক, কখনো হাইপোটোনিক, কখনো হাইপারটোনিক, আবার আইসোটোনিক, এইভাবে টার্ন নেয়। ডিসেন্ডিং লিম্পে একটু খেয়াল করেন, ডিসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলি, এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, তাই না? রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড সল্ট, ওয়াটার রিঅ্যাবজর্পশনটা বেশি হয় এবং গ্লোমেরুলার ফিল্টার রিমেন্স আইসোটোনিক টু প্লাজমা, প্লাজমা আইসোটোনিক থাকে এবং 20% গ্লোমেরুলার ফিল্টার রিমেন থাকে। একটু একটা কথা জিনিস খেয়াল রাখবেন যে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে অনলি সোডিয়াম রিঅ্যাবজর্পশন টেকস প্লেস, ঠিক আছে? তাহলে সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন হয়ে যায়, শুধু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, পানি যদি রিঅ্যাবজর্পশন না হয়, তাহলে এই সেগমেন্টটাতে কি হবে? অসমোলারিটিটা কি হবে? হাইপোটোনিক হয়ে যাবে। দেখেন হাইপোটোনিক। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ডিসেন্ডিং লিম্ব থেকে পানিটা বের হয়ে যায়, সল্টও বেড়ে যায়, পানিটা বেশি বের হয়ে যায়। এই জন্য ডিসেন্ডিং লিম্বটাকে আমরা বলি কনসেন্ট্রেটিং সেগমেন্ট। আর অ্যাসেন্ডিং লিম্পে শুধু সোডিয়াম বের হয়ে যায়, পানি বের হয় না, তার মানে অ্যাসেন্ডিং লিম্বটাকে বলা হয় ডাইলুটিং সেগমেন্ট। তাহলে ডিসেন্ডিং লিম্ব হচ্ছে কনসেন্ট্রেটিং সেগমেন্ট আর অ্যাসেন্ডিং লিম্বটা হচ্ছে ডাইলুটিং সেগমেন্ট। আর ডিস্টাল টিউবুলে 5% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএস। তাহলে এডিএস এর মাধ্যমে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় কোথায়? তাহলে যদি পরীক্ষা আসে এডিএস ডিপেন্ডেন্ট ওয়াটার রিঅ্যাবজর্পশন কোথায় হয়, উত্তর হচ্ছে ডিসিটি। এবং এই ধরনের ওয়াটার রিঅ্যাবজর্পশনকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ। তাহলে পরীক্ষা যদি বলা হয় ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন কোন হরমোনের মাধ্যমে হয়, উত্তর হচ্ছে এডিএস। এডিএস নেফ্রনের কোথায় কাজ করে? ডিস্টাল টিউবুল। এবং ফিল্টারটা আবার আইসোটোনিক হয়ে যায়। এবার আসেন কালেক্টিং টিউবুল। কালেক্টিং টিউবুলও এডিএস কাজ করে এবং সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, তখন ফিল্টারটা হাইপারটোনিক হয়ে যায়। তাহলে এখন একটা জিনিস দেখেন, হাইপোটোনিক হচ্ছে অ্যাসেন্ডিং এ, হাইপারটোনিক হচ্ছে কালেক্টিং টিউবুলে, আইসোটোনিক থাকতেছে প্রক্সিমাল এবং ডিস্টালে। কথাগুলো খেয়াল রাখেন কিন্তু, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ছবিটার দিকে তাকান, দিস ইজ দ্য ডিসেন্ডিং লিম্ব। আমরা বলতেছি এই ডিসেন্ডিং লিম্বটাকে বলা হয় কনসেন্ট্রেটিং সেগমেন্ট আর অ্যাসেন্ডিং লিম্বকে বলা হয় ডাইলুটিং সেগমেন্ট। পিসিটিতে এই যে পিসিটি, এই পিসিটিতে দেখেন প্রক্সিমাল কভার টিউবুলে আইসোটোনিক, ডিস্টাল টিউবুলও আইসোটোনিক, তাই না? আইসোটোনিক আইসোটোনিক, এখানেও আইসোটোনিক ডিসেন্ডিং লিম্ব, এখানে হচ্ছে হাইপোটোনিক, অ্যাসেন্ডিং লিম্বে হচ্ছে হাইপোটোনিক, হাইপোটোনিক গ্লোমেরুলার ফিল্টার। হাইপারটোনিক হলো কোথায়? হাইপারটোনিক হলো কালেক্টিং টিউবুলে যে, ঠিক আছে? দেখেন কালেক্টিং টিউবুলে হাইপারটোনিক। তাহলে এখন দেখেন তো হুইচ ইজ দ্য কনসেন্ট্রেটিং সেগমেন্ট অফ দ্য নেফ্রন, তাহলে ডিসেন্ডিং লিম্বটা হচ্ছে কনসেন্ট্রেটিং সেগমেন্ট। আর যদি এখানে থাকতো হোয়াট ইজ দ্য ডাইলুটিং সেগমেন্ট অফ দ্য নেফ্রন, তাহলে অ্যাসেন্ডিং লিম্বটা হবে, অ্যাসেন্ডিং লিম্ব হচ্ছে কনসেন্ট্রেটিং। হুইচ পোর্শন অফ দ্য টিউবুল ইজ দ্য লিস্ট পারমেবল, লিস্ট পারমেবল মানে ওয়াটার আসে না। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে ওয়াটার আসে না, শুধু সোডিয়াম আসে, অ্যাসেন্ডিং লিম্ব, ওয়াটার আসে না, অনলি সোডিয়াম। তাহলে দেখেন ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটা হচ্ছে লিস্ট ওয়াটার পারমেবল, লিস্ট ওয়াটার পারমেবল। কেমন? আচ্ছা, টিউবুলার সিক্রেশন লেকচার শিটের 130 নম্বর পেজে দেখেন পিসিটিতে কি কি সিক্রেশন হয়, হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়া, তারপরে অ্যাসেন্ডিং লিম্বে ইউরিয়া, হাইড্রোজেন, আর ডিস্টাল টিউবুলে সোডিয়াম, তাই না? কালেক্টিং টিউবুলে হচ্ছে পটাশিয়াম, অ্যামোনিয়া। তাহলে পরীক্ষা আসতে পারে যে নেফ্রনে কি কি সিক্রেশন হয়, নেফ্রনের কোন কোন পার্টে কি কি অ্যাবজর্পশন হয়। তাহলে অ্যাবজর্পশন হয় কি কি, সিক্রেশন হয় কি কি। তাহলে সিক্রেশনের জন্য আপনি হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়া এই কথাগুলো খেয়াল রাখবেন। কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয় কারা কারা? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন। কোথায় হয়? পিসিটিতে হয়। এই কথাগুলো খেয়াল রাখেন। এখানে একটা কথা শুধু
লিখে রাখেন রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন দুটোই হয়। উত্তর হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে অ্যামোনিয়া। পটাশিয়াম এবং অ্যামোনিয়া রিঅ্যাবজর্পশনও হয়, সিক্রেশনও হয়। এখন আসে ফর্মেশন অফ ডাইলুট ইউরিন। ফর্মেশন অফ ডাইলুট ইউরিন, এটা একটা স্টার দেন। ডাইলুট ইউরিন কখন হয়? যখন এডিএস সিক্রেশন কমে যায়। এডিএস আপনারা জানেন যে 5% ওয়াটার রিঅ্যাবজর্পশন করে হচ্ছে ডিস্টাল টিউবুল থেকে। এডিএস সিক্রেশন যখন কমে যাবে তখন ডাইলুট ইউরিন হবে, ঠিক আছে? আর কনসেন্ট্রেটেড ইউরিন কখন হবে? এডিএস সিক্রেশন যখন বেশি হবে। মেকানিজম গুলো দরকার নাই। অব্লিগেট ইউরিন ভলিউম, অব্লিগেট ইউরিন ভলিউম পেজ নাম্বার 131। অব্লিগেট ইউরিন ভলিউমটা আপনারা একটা স্টার দেন। এখানে আমি একটা কথা বলে রাখি যেটা কনসেন্ট্রেট এবং ডাইলুট ইউরিনের সাথে রিলেটেড। আপনারা দেখলেন যে ইউরিন কনসেন্ট্রেট হবে না ডাইলুট ইউরিন হবে, কোন হরমোনের উপর ডিপেন্ডেন্ট? সেই হরমোনটার নাম হচ্ছে এডিএস। এডিএস। তাহলে এডিএস সিক্রেশন ডিপেন্ড করবে দুইটা ফ্যাক্টরের উপরে। একটা হলো প্লাজমা অসমোলারিটি। প্লাজমা অসমোলারিটি। তাহলে প্লাজমা অসমোলারিটি যদি প্লাজমা অসমোলারিটির সাথে এডিএস সিক্রেশন হচ্ছে কি ডিরেক্টলি প্রপোর্শন, তাহলে প্লাজমা অসমোলারিটি বাড়লে এডিএস সিক্রেশন বাড়বে। এডিএস সিক্রেশন বাড়লে ইউরিনটা কেমন হবে? কনসেন্ট্রেট, কনসেন্ট্রেটেড ইউরিন। ইউরিন কনসেন্ট্রেটেড হয়ে যাবে, কারণ এডিএস ডিস্টাল টিউবুল থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ফেলবে, ইউরিনটা কনসেন্ট্রেট হয়ে যাবে। তাহলে ইউরিন ডাইলুট হবে কখন? তাহলে প্লাজমা অসমোলারিটি যদি কমে, উল্টা প্লাজমা অসমোলারিটি যদি কমে, এডিএস সিক্রেশন যদি কমে, ওয়াটার রিঅ্যাবজর্পশন কমবে, এই ওয়াটারটা ইউরিন দিয়ে পাস করবে, ইউরিন ডাইলুট হয়ে যাবে। জাস্ট উল্টা। আবার দেখেন প্লাজমা ভলিউমের সাথে কি সম্পর্ক? প্লাজমা ভলিউম এডিএস সিক্রেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শন। তাহলে এখন বলেন তো প্লাজমা ভলিউম যদি বাড়ে, এডিএস প্লাজমা ভলিউম যদি কমে, এডিএস সিক্রেশন বাড়বে। এডিএস সিক্রেশন বাড়লে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়বে, ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়লে ইউরিন কনসেন্ট্রেটেড হবে। তাহলে আমরা কি বলতে পারি না প্লাজমা অসমোলারিটি বাড়লে অথবা প্লাজমা ভলিউম কমলে অথবা এডিএস সিক্রেশন বাড়লে ইউরিন কনসেন্ট্রেটেড? আর যদি উল্টায় দেন, প্লাজমা অসমোলারিটি কমলে, প্লাজমা ভলিউম বাড়লে, এডিএস সিক্রেশন কমলে কি হবে? ইউরিন ডাইলুট হবে। অব্লিগেট ইউরিন ভলিউম একটা স্টার দেন। অব্লিগেট ইউরিন ভলিউম হচ্ছে 0.5 লিটার পার ডে, একটা স্টার দেন। ইউরিন কনসেন্ট্রেটিং মেকানিজম। ইউরিন কনসেন্ট্রেটের জন্য, ইউরিন কনসেন্ট্রেট হওয়ার জন্য আমাদের জন্য একটা মেকানিজম হলো মেডুলারি ইন্টারস্টিশিয়াল হাইপার অসমোলারিটি। আপনারা জানেন কর্টেক্স এবং মেডুলা, মেডুলাটা হচ্ছে হাইপার অসমোলার। এই হাইপার অসমোলারের কারণটা কি? কারণ হলো এই 3 নম্বর পয়েন্টটা একটু দাগান, পেজ নাম্বার 132 আপনারা একটু দাগান যে at the cortico-medullary junction of the kidney, মানে কর্টেক্স এবং মেডুলা জাংশনে অসমোলারিটি কিন্তু 300, আইসোঅসমোটিক। এই মেডুলার জাংশন থেকে যখন মেডুলার ভিতরে ঢুকতে থাকবে, মেডুলার অসমোলারিটি বাড়বে। পরীক্ষা আসতে পারে এই মেডুলার অসমোলারিটি বেশি কেন? 3 নম্বর পয়েন্টটা দেখেন, মেডুলারি হাইপার অসমোলারিটি is created by deposition of sodium chloride and urea। এই কথাটা একটু দাগান। তাহলে মেডুলার মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং ইউরিয়া ডিপোজিশন হবে। সোডিয়াম কিভাবে ডিপোজিশন হবে, ইউরিয়া কিভাবে ডিপোজিশন হবে সেটা 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে। সোডিয়াম ইজ ডিপোজিটেড বাই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লেয়ার ফাংশন অফ লুপ অফ হেনলি and urea is deposited by urea trapping mechanism। তার মানে আপনারা জানেন যে লুপ অফ হেনলিটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লেয়ার, আর ভাসার একটাটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। তাহলে ভাসার একটা, লুপ অফ হেনলি, এই দুইটাই মেডুলারি হাইপার অসমোলারিটি একটা তৈরি করে, একটা মেইনটেইন করে। তাহলে এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লাই করে কি? লুপ অফ হেনলি। এবং কাউন্টার কারেন্ট মাল্টিপ্লাই কিভাবে করে? ডিপোজিশন বাই ডিপোজিশন অফ সোডিয়াম ক্লোরাইড উইদিন দ্য ইন্টারস্টিশিয়াম অফ দ্য মেডুলা। আর একটা হচ্ছে ইউরিয়া ট্র্যাপিং হয়। তাহলে পরীক্ষা যদি আসে মেডুলা হাইপার অসমোলারিটির জন্য কি কি দায়ী? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম। উত্তর হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইড। পরীক্ষা যদি আসে মেডুলা হাইপার অসমোলারিটির জন্য নেফ্রনের কোন পার্টটা দায়ী? প্রক্সিমাল টিউবুল, লুপ অফ হেনলি, ডিস্টাল টিউবুল, ডাক্ট অফ বেলেনি। উত্তর হচ্ছে লুপ অফ হেনলি। পরীক্ষা যদি বলা হয় যে কোন কোন সাবস্টেন্সের জন্য মেডুলা হাইপার অসমোলারিটি জেনারেট, মানে হাইপার অসমোলারিটি তৈরি হয়? সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়া, ইউরিয়া। উত্তর হচ্ছে সোডিয়াম আর ইউরিয়া। তাহলে এই কথাগুলো খেয়াল রাখবেন, 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবেন। এবং এই অসমোলারিটি বাড়ার কারণেই কিন্তু কি ইউরিনটা কনসেন্ট্রেটেড। এই যে দেখেন লুপ অফ হেনলি আছে, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লেয়ার, এই কথাটা একটু দাগান। ইউরিয়া ট্র্যাপিং মেকানিজম পুরোটা পড়ার দরকার নাই।
ইউরিয়া কিভাবে ট্র্যাপিং হচ্ছে এখানে দেওয়া আছে, মনে রাখবেন ইউরিয়া ট্র্যাপিং হওয়ার কারণেই কিন্তু মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা হাইপারোস্মলার। এখন আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা করবো, অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। আপনারা সবাই জানেন প্লাজমা অথবা ব্লাড, প্লাজমা, গ্লোবুলার ফিল্ট্রেট এগুলো কিন্তু অ্যালকালাইন, এদের পিএস কিন্তু 7.4 এভারেজ, কিন্তু ইউরিন কিন্তু অ্যাসিডিক। ইউরিনের পিএস 4.5 থেকে 6.8, এভারেজ 6। তাহলে ইউরিন অ্যাসিডিক এর কারণটা কি? এর কারণ হলো আপনারা সবাই জানেন আমাদের নেফ্রনের বিভিন্ন পার্টে হাইড্রোজেন সিক্রেশন হয়। এই হাইড্রোজেনটা হচ্ছে মেইন কালপিট ফর ইউরিন অ্যাসিডিফিকেশন। তাহলে পরীক্ষা যদি আসে ইউরিন অ্যাসিডিফিকেশনের জন্য দায়ী কোন ফ্যাক্টরটা? হাইড্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। উত্তর হচ্ছে হাইড্রোজেন। এখন আসেন এই হাইড্রোজেনটা, এই যে ইউরিন অ্যাসিডিফিকেশনের জন্য যে হাইড্রোজেন সিক্রেশন হয়, হাইড্রোজেনটা সিক্রেশন হয় কোথায় কোথায় একটু দেখেন তো। দেখেন সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এই কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে হাইড্রোজেন সিক্রেশন হয় 85% ইন পিসিটি, 10% ইন অ্যাসেন্ডিং লিম্ব। তাহলে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম হাইড্রোজেনটা সিক্রেশন হয় 85% পিসিটিতে এবং 10% অ্যাসেন্ডিং লিম্ব, নট ডিসেন্ডিং লিম্ব। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ব, মেইনলি কোনটাতে? পিসিটিতে। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় মানে হচ্ছে ইউরিন অ্যাসিডিফিকেশন হয়। তাহলে পরীক্ষা যদি আসে যে ইউরিন অ্যাসিডিফিকেশন মেইনলি কোথায় শুরু হয়, উত্তর হচ্ছে পিসিটি। এই কথাগুলো খেয়াল রাখেন। এবং দেখেন হাইড্রোজেন এটিপিএস পাম্প, প্রোটন পাম্পের মাধ্যমে 5% হয় হচ্ছে ডিস্টাল টিউবুলে এন্ড কালেক্টিং টিউবুলে বাই হাইড্রোজেন পাম্প। তার মানে আমরা বলতে পারি হাইড্রোজেন সিক্রেশন কোথায় কোথায় হলো, একটা হচ্ছে পিসিটি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, একটা হচ্ছে ডিসিটি, একটা হচ্ছে কালেক্টিং টিউবুল। একটু দেখেন সোডিয়াম বের হচ্ছে, দেখেন এই যে টিউবুলার লুমেন, এখানে টিউবুলার লুমেন, দেখেন যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। কাউন্টার ট্রান্সপোর্ট, এই কাউন্টার ট্রান্সপোর্টটা কোথায় আছে? পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ব। এবং এই হাইড্রোজেনটা হচ্ছে পিসিটিতে 85% এবং অ্যাসেন্ডিং লিম্বটা হচ্ছে 10%। কাউন্টার ট্রান্সপোর্ট মানে কি একটা ঢুকতেছে একটা বের হচ্ছে, এর মাধ্যমে হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন সিক্রেশন অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন। আমরা জানলাম পিসিটি, অ্যাসেন্ডিং লিম্ব, ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল। যদি পরীক্ষা আসে সবচেয়ে বেশি কোথায়? পিসিটি, সবচেয়ে কম কোথায়? ডিস্টাল টিউবুল অথবা কালেক্টিং ডাক্ট। তাহলে হাইড্রোজেন আয়ন যেহেতু পিসিটিতে সবচেয়ে বেশি, তার মানে যদি বলা ইউরিন অ্যাসিডিফিকেশন স্টার্টস ফ্রম ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, উত্তর কি? উত্তর হচ্ছে পিসিটি। আচ্ছা, দেখেন হাইড্রোজেন আয়ন সিক্রেশন মোস্টলি অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, উত্তর কি? পিসিটি। উত্তর কিন্তু পিসিটি, উত্তর পিসিটি। এখন একটু খেয়াল করেন, আমরা হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা একটু পরে কিভাবে হচ্ছে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা কিভাবে হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব। আপনারা লেকচার শিটে দেখেন মেকানিজম অফ অ্যামোনিয়া সিক্রেশন। অ্যামোনিয়াটা সিক্রেশন হয় কিভাবে দেখেন। অ্যামোনিয়াটা আসে মেইনলি গ্লুটামাইন থেকে, তাই না? গ্লুটামাইন থেকে গ্লুটামেট তৈরি হয়, গ্লুটামেট থেকে আলফা কিটো গ্লুটারেট এবং অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়াটা সিক্রেশন হয়। এবং এই সিক্রেশনটা হয় হচ্ছে পিসিডিতে এবং ডিস্টাল টিউবুলে। দ্য প্রিন্সিপাল সাইট অফ অ্যামাইনোজেনেসিস ইন দ্য নেফ্রন ইজ কোথায়? পিসিটি। তাহলে অ্যামোনিয়া যে সিক্রেশন হয় এই সিক্রেশনটা পিসিডিতেও হয় এবং ডিস্টাল টিউবুলে হয়। মেইন প্রিন্সিপাল সাইট হচ্ছে পিসিটি। এখন আসেন ইউরিন অ্যাসিডিফিকেশনটা হয় কিভাবে। আমরা আগেই বলেছি যে ইউরিন অ্যাসিডিফিকেশন, একটু একটা জিনিস খেয়াল করেন, আমরা আবারও একটু ব্যাকে আসি। দেখেন যেখানে যেখানে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে সেখানে সেখানে ইউরিন অ্যাসিডিফিকেশন হবে। তাহলে দেখেন সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট এর মাধ্যমে হাইড্রোজেন সিক্রেশন হবে পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ব। তাহলে পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ব ইজ দ্য সাইট অফ প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন। আর হাইড্রোজেন এটিপিএস পাম্পের মাধ্যমে হাইড্রোজেন সিক্রেশন হবে ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং টিউবুল। তার মানে ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং টিউবুল ইজ দ্য সাইট ফর ডিস্টাল অ্যাসিডিফিকেশন। তাহলে ইউরিন অ্যাসিডিফিকেশন দুই ধরনের, একটা হচ্ছে প্রক্সিমাল, একটা ডিস্টাল। তাহলে এখন আমরা আসি, দেখেন প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন কিভাবে হয়। দেখেন প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন মানে হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম। সেটা কোথায় হয় দেখেন, it is concerned with complete reabsorption of filtered bicarbonate mainly from the PCT and partly from the ascending limb. তার মানে হাইড্রোজেন আয়ন পিসিটিতে 85% সিক্রেশন হয় এবং 85% বাইকার্বনেট পিসিটি থেকে রিঅ্যাবজর্পশন হয়। তার মানে হাইড্রোজেন আয়ন যখন সিক্রেশন হবে একটা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে। যখন 85% রিঅ্যাবজর্পশন সিক্রেশন হবে হাইড্রোজেন আয়ন, 85% বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন হবে পিসিটিতে। কিভাবে হচ্ছে আমি একটু পরে ছবিতে বুঝাই দেব। তাহলে পরীক্ষা যদি আসে ম্যাক্সিমাম বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন কোথায় হয়, উত্তর কিন্তু পিসিটি। ম্যাক্সিমাম হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় কোথায়, উত্তর কিন্তু পিসিটি।
প্রক্সিমাল এসিডিফিকেশন মেইনলি কোথায় হয়? উত্তর হচ্ছে পিসিটি। তাহলে এখন আসেন হাইড্রোজেন আয়ন কিভাবে সিক্রেশন হচ্ছে আর বাইকার্বনেটটা কিভাবে রিঅ্যাবজর্পশন হচ্ছে একটু দেখেন। দেখেন এই যে হাইড্রোজেন আয়নটা সিক্রেশন হলো, এই হাইড্রোজেন আয়নটা ফিল্টার্ড বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলো, এই বাইকার্বনেটটা বাফার হিসেবে কাজ করলো, তৈরি হলো কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, এবং কার্বন ডাইঅক্সাইডটা রিঅ্যাবজর্পশন হলো, কার্বন ডাইঅক্সাইডটা রিঅ্যাবজর্পশন হলো। তাহলে বাইকার্বনেটটা যে রিঅ্যাবজর্পশন হয়, কি ফর্মে রিঅ্যাবজর্পশন হয়? ইন দ্য ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবেন হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলে বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হবে ইন দ্য ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা সেলের ভিতরে ঢুকে আপনার প্রক্সিমাল ইপিথেলিয়াল সেলের মধ্যে ঢুকে আবার ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড হলো, আবার ডিসোসিয়েট হয়ে তৈরি হলো হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট, এবং বাইকার্বনেটটা ব্লাডে চলে গেল। তাহলে একটা হাইড্রোজেন সিক্রেশন হলে একটা বাইকার্বনেট ব্লাডে যায়। 85% হাইড্রোজেন সিক্রেশন হলে 85% বাইকার্বনেটটা ব্লাডে আসবে। তাহলে যদি গ্লোমেরুলার ফিল্টার থেকে কমপ্লিট বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসে, বাইকার্বনেটটা হচ্ছে অ্যালকালাইন সাবস্টেন্স, তাহলে এই বাইকার্বনেটটা ব্লাডে আসলে ব্লাডের পিএইচটা কেমন হবে? অ্যালকালাইন হবে। এই জন্য ব্লাড হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন, এবং এই যে কমপ্লিট বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসতেছে এটাকে আমরা বলি অ্যালকালি রিজার্ভ। এই জন্যই প্রক্সিমাল এসিডিফিকেশনটাকে বলা হয় বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম। আমি কিন্তু আর বাইকার্বনেট সম্পর্কে বলবো না। তাহলে এখন বলেন তো হাইড্রোজেন সিক্রেশন হয়ে যদি বাইকার্বনেটটা কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসে, তাহলে গ্লোমেরুলার ফিল্টার আগে ছিল অ্যালকালাইন, এই অ্যালকালাইন গ্লোমেরুলার ফিল্টার থেকে বাইকার্বনেটটা রিমুভ হয়ে ব্লাডে আসলো, তাহলে গ্লোমেরুলার ফিল্টারের পিএইচটা কমে যাবে না? সেই কমে কি হবে? 6.8 এ চলে আসবে। দিস ইজ দ্য এসিডিফিকেশন অফ ইউরিন that began from the কি? পিসিটি। তাহলে পিসিটিতে গ্লোমেরুলার ফিল্টার 7.4 থেকে 6.8 এ নেমে আসে, এটাকে বলা হয় প্রক্সিমাল এসিডিফিকেশন। তাহলে আমরা প্রক্সিমাল এসিডিফিকেশন আমরা কি বলতে পারি? প্রক্সিমাল এসিডিফিকেশনের পাম্পের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কি? সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। এখানে বাফারের নাম কি? বাইকার্বনেট। মেকানিজমটা কি? হাইড্রোজেন আয়ন সিক্রেশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। পিএইচটা কততে নামলো? 7.4 থেকে 6.8। তাহলে এখন একটু খেয়াল করেন তো, যদি বলা হয় নরমালি মোস্ট অফ দ্য ফিল্টার্ড বাইকার্বনেট ইজ অ্যাবজর্ব ফ্রম, উত্তর কি? উত্তর হচ্ছে পিসিটি। যদি বলা হয় ইউরিন এসিডিফিকেশন মেইনলি স্টার্টস ফ্রম ফলিং পার্ট অফ দ্য নেফ্রন, উত্তর কি? পিসিটি। এসিডিফিকেশন অফ ইউরিন মেইনলি স্টার্ট ফ্রম, কোথা থেকে তৈরি হবে? পিসিটি, উত্তর। এইভাবে কথাগুলো খেয়াল রাখবেন। তাহলে আমরা যদি একটু সামারি করি, প্রক্সিমাল এসিডিফিকেশন সাইড হচ্ছে পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ফ। পিসিটিতে 85%, অ্যাসেন্ডিং লিম্ফে 10% হাইড্রোজেন সিক্রেশন হয়। বাফারটার নাম হচ্ছে বাইকার্বনেট। মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে প্রথমে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে 85%, বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন হবে, কমপ্লিট রিঅ্যাবজর্পশন হবে পিসিটিতে। পিএইচটা 6.8 এ নামবে। এখন আসেন ডিস্টাল এসিডিফিকেশন। তাহলে আমরা দেখলাম বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হলো পিসিটিতে। এখন ডিস্টাল এসিডিফিকেশনে কি হয়? বাইকার্বনেট জেনারেশন মেকানিজম। তাহলে একটা হচ্ছে রিঅ্যাবজর্পশন, একটা হচ্ছে জেনারেশন। পরীক্ষা আসতে পারে, তাহলে বাইকার্বনেট জেনারেশনটা হয় কোথায়? তাহলে যেখানে ডিস্টাল এসিডিফিকেশন হবে সেখানে জেনারেশন হবে। তাহলে ডিস্টাল এসিডিফিকেশন কোথায় হয় একটু খেয়াল করেন। ইট হ্যাপেন্স অকার ইন কালেক্টিং ডাক্ট পার্টলি ইন দ্য ডিস্টাল টিউবুল। তাহলে কালেক্টিং ডাক্টে মেইনলি, পার্টলি হচ্ছে ডিস্টাল টিউবুল। তাহলে পরীক্ষা যদি বলা হয় বাইকার্বনেট জেনারেশন মেইনলি অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, উত্তর কিন্তু কালেক্টিং ডাক্ট। আর যদি বলা হয় বাইকার্বনেট জেনারেশন কোথায় হয়? ডিস্টাল টিউবুলে হয়, কালেক্টিং ডাক্টে হয়। তাহলে বাইকার্বনেট জেনারেশনটা হয় কিভাবে আমি একটু দেখাই, একটু খেয়াল করেন তো। এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে সেলের ভিতরে মেটাবলিক কার্বন ডাইঅক্সাইড। এই সেলটার নাম হচ্ছে কালেক্টিং ডাক্টের সেল। এই সেলটা আপনারা মনে রাখবেন, কালেক্টিং ডাক্টে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল সেল, একটা হচ্ছে ইন্টারক্যালেটেড সেল। ইন্টারক্যালেটেড সেল আবার দুই ধরনের, টাইপ এ, টাইপ বি। মনে রাখবেন টাইপ এ ইন্টারক্যালেটেড সেল ক্যান জেনারেট বাইকার্বনেট, বাইকার্বনেট তৈরি করতে পারে। ক্লিয়ার? তাহলে এটা একটা টাইপ এ ইন্টারক্যালেটেড সেল, যে সেলের মেটাবলিক কার্বন ডাইঅক্সাইডটা ওয়াটারের সাথে বাইন্ড করে তৈরি হলো কার্বনিক অ্যাসিড। এটা আমাদের বডিতেই কার্বন সেলের ভিতরেই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো। এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু লুমেন থেকে আসে নাই, এই কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতরে তৈরি কার্বন ডাইঅক্সাইড। এই কার্বনিক অ্যাসিডটা কিন্তু সেলের ভিতরে তৈরি হলো এবং ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি হলো, বাইকার্বনেট তৈরি হলো। এই বাইকার্বনেট কিন্তু লুমেন থেকে আসে নাই, এই বাইকার্বনেটটা কিন্তু সেলের ভিতরে তৈরি হলো। এটাকে বলা হয় জেনারেশন অফ নিউ বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট জেনারেশন কোথায় হয়? ডিস্টাল টিউবুল এন্ড টাইপ এ ইন্টারক্যালেটেড সেল। তাহলে দেখেন একটা যখন বাইকার্বনেট তৈরি হয় একটা হাইড্রোজেন কিন্তু সিক্রেশন হয়। ক্লিয়ার? তাহলে আগে আমরা দেখেছি একটা হাইড্রোজেন সিক্রেশন হলে একটা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। আর ডিস্টাল এসিডিফিকেশনে কি? একটা হাইড্রোজেন সিক্রেশন হলে একটা বাইকার্বনেট তৈরি হয় এবং ওই বাইকার্বনেটটা ব্লাডে চলে যায়। আমরা দেখেছি
প্রক্সিমাল এসিডিফিকেশনে হাইড্রোজেনকে বাফার করার জন্য ছিল কি বাইকার্বনেট বাফার, আর এখানে হাইড্রোজেনকে নিউট্রালাইজ করার জন্য আছে অ্যামোনিয়া এন্ড ফসফেট বাফার। তাহলে পরীক্ষা আসতে পারে যে ডিস্টাল এসিডিফিকেশনের বাফারের নাম কি? অ্যামোনিয়া বাফার এন্ড ফসফেট বাফার, অ্যামোনিয়া বাফার ফসফেট বাফার। যদি বলা হয় প্রক্সিমাল এসিডিফিকেশনের বাফারের নাম কি, উত্তর হচ্ছে বাইকার্বনেট বাফার। এই তাহলে আমরা দেখলাম। তাহলে ইউরিনারি বাফারটা কি? পরীক্ষা আসতে পারে যে রেনাল সিস্টেমে বাফার কয়টা আছে? রেনাল সিস্টেম বাফার হচ্ছে বাইকার্বনেট, অ্যামোনিয়া এন্ড ফসফেট। এই অ্যামোনিয়া বাফারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাফার। যেমন ব্লাড বাফারের মধ্যে ইম্পর্টেন্ট বাফার হচ্ছে বাইকার্বনেট, কিন্তু রেনাল সিস্টেমে ইম্পর্টেন্ট বাফার কিন্তু অ্যামোনিয়া। যাই হোক, এই দুইটা বাফার হাইড্রোজেনের সাথে বাইন্ড করে অ্যামোনিয়া তৈরি হলো অ্যামোনিয়াম, যেটা ক্লোরাইডের সাথে বাইন্ড করে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে ইউরিন দিয়ে বের হয়ে যায়। আর মনোহাইড্রোজেন ফসফেটটা হাইড্রোজেনকে বাইন্ড করে তৈরি হলো ডাইহাইড্রোজেন ফসফেট। তাহলে দেখেন এখানে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, এখানে চারটা হাইড্রোজেন। দ্যাট মিনস এখানে হাইড্রোজেন বেশি। তার মানে অ্যামোনিয়াম আর ডাইহাইড্রোজেন ফসফেট এগুলো হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স। অ্যাসিডিক সাবস্টেন্স তার মানে এই অ্যাসিডিক সাবস্টেন্স গুলো ইউরিন দিয়ে পাস করে। তাহলে এই অ্যাসিডিক সাবস্টেন্স যদি ইউরিন দিয়ে পাস করে, ইউরিনটা অ্যাসিডিক হবে, তখন পিএইচটা কততে নামবে? পিএইচটা কমে 6.8 থেকে 4.5 এ নেমে যাবে। তাহলে এই যে অ্যাসিড এক্সক্রিশন হচ্ছে, এই অ্যাসিডগুলো কি ভোলাটাইল না নন ভোলাটাইল? নন ভোলাটাইল অ্যাসিড। তাহলে একটু খেয়াল করেন, ডিস্টাল এসিডিফিকেশন ইট ইজ কনসার্নড উইথ এক্সক্রিশন অফ নন ভোলাটাইল মেটাবলিক অ্যাসিড। নন ভোলাটাইল অ্যাসিডটা কি হয়? এক্সক্রিশন হচ্ছে অ্যাকম্পানিড বাই জেনারেশন অফ নিউ বাইকার্বনেট। বাইকার্বনেটটা জেনারেশন হচ্ছে, কথাটা খেয়াল রাখেন। তাহলে দেখেন তো, দ্য প্রিন্সিপাল সাইট অফ এসিডিফিকেশন অফ টিউবুলার ফ্লুইড ইজ, কোথায় হয়? অ্যালডোস্টেরন সেন্সিটিভ ডিস্টাল নেফ্রন। ডিস্টাল নেফ্রন, ডিস্টাল নেফ্রন বলতে ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্টকে আমরা বোঝাচ্ছি। ডিস্টাল টিউবুলে, প্রক্সিমাল টিউবুলে মানে শুরু হয়, কিন্তু প্রিন্সিপাল সাইট কি দেখেন? ইউরিনের পিএইচটা দেখেন, ইউরিনের পিএইচ কিন্তু দেখেন 6.8 থেকে 4.5 এ নেমে আসে। তার মানে ডিস্টাল টিউবুল থেকে কালেক্টিং ডাক আস্তে আস্তে এসিডিফিকেশনটা আরো মোর হয়ে যায়। তাহলে আমরা যদি একটু সামারি করি, দেখেন ডিস্টাল এসিডিফিকেশন কোথায় হয়? ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এগুলো আপনার শীটে নাই, আপনারা একটু তুলে নেবেন। বাফার হচ্ছে অ্যামোনিয়াম এবং ফসফেট বাফার। মেকানিজম দেখেন, হাইড্রোজেন সিক্রেশন, বাইকার্বনেট জেনারেশন এবং অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশন। তাহলে এগুলো হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স। একটু দেখেন, আমরা অলরেডি দেখাইছি এই অ্যামোনিয়াম, ডাইহাইড্রোজেন ফসফেট এগুলো হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স, এবং কিছু ফ্রি হাইড্রোজেন আয়ন ইউরিন দিয়ে বের হয়ে যেতে পারে। তাহলে পরীক্ষায় কি আসতে পারে না? ইউরিনে অ্যাসিডিক সাবস্টেন্স কি? একটা হলো অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম, একটা হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট, একটা হচ্ছে ফ্রি হাইড্রোজেন আয়ন। তাহলে ইম্পর্টেন্স অফ এসিডিফিকেশন লেকচার শিটে পেজ নাম্বার 134 দেখেন, অ্যাসিডিক সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য ইউরিন, এই কথাটা 3টে স্টার দেন। ইউরিনের পিএইচ দেখেন 4.5 থেকে 8, এটা একটা দাগান। লিমিটিং পিএইচ হচ্ছে 4.5, কারণ ইউরিনের পিএইচ 4.5 এর নিচে নামতে পারে না। তাহলে এই 3টা পয়েন্ট আপনারা মুখস্থ করবেন। অ্যাসিডিক সাবস্টেন্স হচ্ছে 3টা, অ্যামোনিয়াম, ডাইহাইড্রোজেন ফসফেট, ফ্রি হাইড্রোজেন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে রেনাল সার্কুলেশন নিয়ে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না। রেনাল সার্কুলেশন, পিকুলার রেনাল ব্লাড ফ্লো, একটু দেখেন 25% অফ দ্য কার্ডিয়াক আউটপুট, একটা স্টার দেন। এবং পিকুলারিটিস অফ দ্য রেনাল ব্লাড ফ্লো, 1 নম্বর পয়েন্টটা দেখেন। 2 নম্বর পয়েন্টটা দেখেন, কিডনি ইজ হাই প্রেশার বেড, কারণ রেনাল আর্টারি অ্যাবডোমিনাল আওর্টা থেকে আসে, যার কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে 60 মিলিমিটার অফ মার্কারি। নর্মাল ক্যাপিলারি হচ্ছে লো প্রেশার বেড, কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে হাই প্রেশার বেড। এবং এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার 60, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণেই কিন্তু বেসিক্যালি গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হয়। তারপরে 3 নম্বর পয়েন্টটা দেখেন, 4 নম্বর পয়েন্টটা দেখেন। আচ্ছা, এখন আসেন রেনিন নিয়ে কিছু কথা। রেনিন, আপনারা রেনিন এনজিওটেনসিন মেকানিজমটা জানেন। রেনিনটা আসে হচ্ছে জাস্টাগ্লোমেরুলার সেল থেকে, এবং এই রেনিনটা কাজ করে হচ্ছে এনজিওটেনসিনোজেন, একটা প্লাজমা প্রোটিন which is synthesized by the liver and converted into angiotensin 1. Angiotensin 1 again converted into angiotensin 2 by ACE, angiotensin converting enzyme, which is located within the endothelium of the capillary, pulmonary capillary endothelium. তাহলে angiotensin 1 থেকে 2 তে কনভার্ট হবে লাংসে, পালমোনারি ক্যাপিলারিতে। এনজাইমের নাম হচ্ছে ACE। এখানে ছবিটার দিকে তাকান, তাকান দেখেন, রেনিন সিক্রেশন হলো। এই রেনিনটা এনজিওটেনসিনোজেনকে কনভার্ট করে 1 এ কনভার্ট করলো, 1 থেকে হলো 2, এটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি। পালমোনারি ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে থাকে হচ্ছে ACE, এই যে দেখেন এন্ডোথেলিয়াম। 2টা তৈরি হলো। এই 2টার ফাংশন পরীক্ষায় আসে।
এই টুটা কার্ডিওভাস্কুলার ইফেক্ট আছে ভেজো কনস্ট্রিকশন করে, এটা অ্যাডেনাল কর্টেক্সের উপর কাজ করে, জোনা গ্লোমেরুলাস লেয়ারের উপর কাজ করে, অ্যালডোস্টেরন সিক্রেশন করে, এনজিওটেনসিন 2টা থার্ড সেন্টারকে স্টিমুলেশন করে, এনজিওটেনসিন 2টা মানে এফআরএন এবং ইফারেন দুইটাকেই কনস্ট্রিক্ট করতে পারে। ফিজিওলজিক্যাল কন্ডিশনে ইফারেনকে কনস্ট্রিক্ট করে জিএফআর বানায়, থার্ড সেন্টারকে স্টিমুলেশন করে, এবং এই এনজিওটেনসিনটা হাইপোথ্যালামাসের উপর কাজ করে এডিএস সিক্রেশনও বানায়। তাহলে এনজিওটেনসিন 2 ফাংশন হচ্ছে 5টা, এটা খেয়াল রাখেন। তাহলে 2টা হরমোন সিক্রেশন বাড়ায় এনজিওটেনসিন 2, এটা একটু খেয়াল রাখেন। একটা হচ্ছে এডিএস, একটা হচ্ছে অ্যালডোস্টেরন। কোন কোন ফ্যাক্টর রেনিন সিক্রেশন বাড়ায়? 3টে স্টার দেন, এই ফ্যাক্টরগুলো মুখস্থ করবেন। আচ্ছা, এখন আসেন অটো রেগুলেশন হয় কিভাবে? ব্লাড প্রেশার কমে গেলে কিডনি এই ব্লাড প্রেশারটা আবার বাড়ায় কিভাবে, বা আপনার ইউরিন ফর্মেশনটা সাস্টেইন করে কিভাবে? তাহলে ব্লাড প্রেশার যদি কমে যাওয়া মানে কি? হার্ট প্রেশার কমে যাওয়া। হার্ট প্রেশার কমে গেলে কি জিএফআর কমে যাবে। জিএফআর কমে গেলে 2টা ঘটনা ঘটে। একটা হলো ইফারেন আর্টারিওলার রেজিস্ট্যান্সটা কমে যাবে, মানে ইফারেন আর্টারিওলার ভেজোডাইলেশন হবে, ইফারেন আর্টারিওলার ভেজো কনস্ট্রিকশন হবে। ইফারেন আর্টারিওলার ভেজো কনস্ট্রিকশন হয় কার মাধ্যমে? এনজিওটেনসিন 2। এই এনজিওটেনসিন 2 কার মাধ্যমে তৈরি হবে? রেনিনের মাধ্যমে। তার মানে জিএফআর যদি কমে যায় তাহলে মেকুলা ডেন্সা তেজ গ্লোমেরুলার ফিল্ট্রেটের কনসেন্ট্রেশন কমে যাবে। মেকুলা ডেন্সা অ্যাক্সেস এ কেমো রিসেপ্টর, সে কি করবে? সে একটা নার্ভ সিগন্যাল পাঠাবে অ্যাফারেন আর্টারিওলে। মেকুলা ডেন্সা অ্যাফারেন আর্টারিওলে একটা নার্ভ সিগন্যাল পাঠায় অ্যাফারেন আর্টারিওলকে ডাইলেট করে দেবে। অ্যাফারেন আর্টারিওল যদি ডাইলেট হয় জিএফআর বেড়ে যাবে। তাহলে আর্টারিয়াল প্রেশার কমে গেলে জিএফআর কমে যায়, এবং এই জিএফআরটা বাড়ায় কিভাবে? অ্যাফারেন আর্টারিওলার ডাইলেটর মেকানিজম, যেটা করে হচ্ছে মেকুলা ডেন্সা। আর আরেকটা করে হচ্ছে জাস্টাগ্লোমেরুলার সেল স্টিমুলেশন হবে, জাস্টাগ্লোমেরুলার সেল থেকে রেনিন আসবে, এনজিওটেনসিন 2 তৈরি হবে, এনজিওটেনসিন 2 ইফারেন আর্টারিওলকে কনস্ট্রিক্ট করার মাধ্যমে হবে। তাহলে এখন বলেন তো, এখানে একটা নোট আপনারা লিখে রাখতে পারেন যে 2টা সেল অটো রেগুলেশনে হেল্প করে, একটা হলো মেকুলা ডেন্সা, একটা হচ্ছে জাস্টাগ্লোমেরুলার সেল। এখান থেকে তেমন কিছু নাই। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, নেট ফিল্ট্রেশন প্রেশার নিয়ে আমরা আগেই বলেছি। নেট ফিল্ট্রেশন প্রেশার হচ্ছে 10 মিলিমিটার মার্কারি। গ্লোমেরুলার ফিল্ট্রেটেড এই ক্যারেক্টারিস্টিক্সটা 3টা স্টার দিবেন। আইসোটোনিক, কথাটা দাগান। অসমোটিক প্রেশার সেম অ্যাজ প্লাজমা, ডিভয়েড অফ সেলুলার কম্পোনেন্ট আরবিসি, এই কথাটা খেয়াল রাখেন। গ্লোমেরুলার ফিল্ট্রেটে কখনো আরবিসি আসে না। আরেকটা কমা দিয়ে লেখেন প্রোটিন। তাহলে আরবিসি অ্যান্ড প্রোটিন আর দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ইউরিন। ইউরিনে প্রোটিন নরমালি পাওয়া যায় না, ইউরিনে আরবিসি পাওয়া যায় না। যদি পাওয়া যায়, দিস ইজ প্যাথোলজি। পিএইচটা 7.4, তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়লেই হবে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইনফিনিটি স্টার, এটা পরীক্ষা আসতে পারে। নরমাল ভ্যালুটা দেখান, 3টে স্টার দেন। ফ্যাক্টরস এফেক্টিং, এই বিশেষ করে প্রথম 4টা প্রেশার একটু দেখেন। গ্লোমেরুলার ক্যাপিলারি হার্ট প্রেশার জিএফআর বাড়ায়, কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারি কলোয়েডাল অস্টিক প্রেশার 32, জিএফআর কমায়। বোম্যান্স ক্যাপসুলার হার্ট প্রেশার জিএফআর কমায়, বোম্যান্স ক্যাপসুলার কলোয়েডাল অস্টিক প্রেশার জিএফআর বাড়ায়। তাহলে 2টা প্রেশার জিএফআর বাড়ায়, 2টা প্রেশার জিএফআর কমায়। যারা বাড়ায় তাদের যোগফল হচ্ছে 60, আর যারা কমায় তাদের যোগফল হচ্ছে 32 আর 18 হচ্ছে 50। তাহলে ডিফারেন্স কত? 10। এই 10টাই হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেশার। এছাড়াও অন্যান্য পয়েন্টগুলো আপনারা একটু দেখে নিন। ডিফারেন্স বিটুইন গ্লোমেরুলার ফিল্ট্রেটেড ইউরিন, 2টা স্টার দেন। কোন কোন সাবস্টেন্স দিয়ে আমরা জিএফআর মেজার করি? সাবস্টেন্সগুলো 5টা সাবস্টেন্স, এই 5টা সাবস্টেন্স মুখস্থ করবেন। 3টে স্টার দেন। এখানে শুধু একটা কথা, এখানে কিন্তু স্পেলিংটা ভুল আসছে, এটা হবে ইডিটিএ, ডিটিএ আসছে, এটা হবে ইডিটিএ। ইডিটিএ দিয়ে এটা একটু কারেকশন করে নেন। এবং এখানে একটা কথা লেখেন, ক্রোমিয়াম লেভেল, রেডিও অ্যাক্টিভ ক্রোমিয়াম লেভেল ইডিটিএ দিয়ে মোস্ট অ্যাকুরেট জিএফআর মেজার করা হয়। তাহলে এখানে হবে ইডিটিএ। যদি ক্রোমিয়াম লেভেল ইডিটিএ হয় তাহলে মোস্ট অ্যাকুরেট জিএফআর মেজার করা হয়। যদি পরীক্ষা আসে যে এই সাবস্টেন্সগুলোর মধ্যে মোস্ট অ্যাকুরেট জিএফআর মেজার করা হয় কোনটা দিয়ে? ইডিটিএ দিয়ে, ইডিটিএ। ঠিক আছে? এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সটা 2টা স্টার দেন। এখন আসে রেনাল ফাংশন টেস্ট। আমরা ফিজিক্যাল ফাংশন করি, আমরা কেমিক্যাল ফাংশন করি, আমরা মাইক্রোস্কোপিক করি। ফিজিক্যাল ফাংশনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখেন ফিজিক্যাল ফাংশনে আমরা কয়টা জিনিস দেখি একটু দেখেন। ফিজিক্যাল ফাংশনে এখানে আপনাদের শিটে টোটাল 60টা পয়েন্ট দেওয়া আছে। 60টা পয়েন্ট, শুধু পয়েন্টগুলো পড়বেন, কিন্তু একটু ভিতরে পড়বেন ভলিউমটা নিয়ে। তাহলে দেখেন ইউরিন, নর্মালি ইউরিন তৈরি হয় 1.2 থেকে 1.5, 1 থেকে 1.5 লিটার বলা চলে। যদি 3 লিটারের বেশি ইউরিন তৈরি হয় তাকে আমরা বলি পলিউরিয়া। যদি 300 অথবা 500 ml এর কম হয় তাকে আমরা বলি অলিগোরিয়া। ক্লিয়ার? তাহলে 1 নম্বর পয়েন্টটা পড়বেন। অসমোলারিটি, অসমোলারিটি অত বেশি ইম্পর্টেন্ট না।
স্পেসিফিক গ্র্যাভিটিটা আমাদের খুব দরকার। লো স্পেসিফিক গ্র্যাভিটি, হাই স্পেসিফিক গ্র্যাভিটি, ইউরিনের কজ এখানে দেওয়া আছে, 3টা স্টার দেন। কেমিক্যাল রিঅ্যাকশনের, কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা কি কি দেখি? পিএইচ দেখি। দেখেন লো আর অ্যাসিডিক পিএইচ, নরমাল কন্ডিশন অ্যাসিডোসিস, ইনফিনিটি স্টার। তাহলে আমাদের নরমাল ইউরিন অ্যাসিডিক, অ্যাসিডোসিস ডিউ টু এনি কজ, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, ইউরিনটা কেমন হবে? মোর অ্যাসিডিক। অ্যালকালাইন কখন হবে? দেখেন হাই অ্যালকালাইন ইন অ্যালকালোসিস এবং রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এগুলোতে ইউরিনটা অ্যালকালাইন হবে। এবং দেখেন প্রোটিন, মেনলি অ্যালবুমিন, সুগার, কিটোন বডি, বিলিরুবিন, দিস আর দ্য অ্যাবনর্মাল কনস্ট্যান্ট অফ ইউরিন। এগুলো কিন্তু নর্মালি আমরা ইউরিনে পাই না। এখন আসেন রেনাল ফাংশন টেস্ট, এই যেটা আপনাদের শিটে নাই, আপনারা একটু লিখে নেবেন। রেনাল ফাংশন টেস্ট বলতে আমরা গ্লোমেরুলার ফাংশন টেস্ট বুঝি, টিউবুলার ফাংশন টেস্ট বলি। যে কোনো একটা পড়বেন, নাহলে প্যাচ লেগে যাবে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন টেস্ট দেখে কোন কোন টেস্ট দিয়ে আমরা বুঝি যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন টেস্টটা ওকে। একটা হলো মেজারমেন্ট অফ দ্য জিএফআর, আমরা একটু আগে দেখলাম যে ইনুলিন, মেনিটল, ইডিটিএ দিয়ে আমরা জিএফআর মেজার করি। আরেকটা হলো ইজিএফআর, মানে এস্টিমেটেড জিএফআর। একটা হচ্ছে ক্লিয়ারেন্স টেস্ট, একটা হচ্ছে ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, ডিটেকশন অফ প্রোটিন ইন দ্য ইউরিন, দিস আর দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন টেস্ট। এগুলা ছাড়া বাদ বাকি সব হচ্ছে কি টিউবুলার ফাংশন টেস্ট। তাহলে একটা পড়লে আরেকটা পড়ার দরকার নেই, একটা পড়লে একটা ফ্রি, তাহলে পরীক্ষা আসতে পারে। তাহলে এখানে যদি পরীক্ষায় আসে যে এখানে ছয়টা পয়েন্টের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেশন আমরা করি, ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, এগুলো কিন্তু নন স্পেসিফিক টেস্ট। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন টেস্টের স্পেসিফিক টেস্ট হলো ইজিএফআর আর ক্লিয়ারেন্স টেস্ট, মেজারমেন্ট অফ দ্য জিএফআরও হবে। যদি বলা হয় মোস্ট অ্যাকুরেট মাপা যায় কোনটার মাধ্যমে? ইজিএফআর এবং ক্লিয়ারেন্স টেস্ট দিয়ে। দেখেন অ্যাবনর্মাল কনস্ট্যান্ট অফ ইউরিন, তাহলে আপনাকে নরমালটাও জানতে হবে, অ্যাবনর্মালটাও জানতে হবে। নরমাল ইউরিনে কি পাবেন? এনপিএন, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে কি নরমাল কনস্ট্যান্ট অফ দ্য ইউরিন। কিন্তু অ্যাবনর্মাল কনস্ট্যান্ট হলো কি? প্রোটিন, গ্লুকোজ, কিটোন বডি, বিলিরুবিন, দিস আর দ্য অ্যাবনর্মাল কনস্ট্যান্ট। তাহলে অ্যাবনর্মাল কনস্ট্যান্ট দেখেন অ্যালবুমিন ইজ দ্য অ্যাবনর্মাল, কিন্তু ক্রিয়েটিনিন, ইউরিয়া, তাই না, হাইড্রোজেন ফসফেট, তাই না, একটু আগে আমরা দেখলাম মনোসোডিয়াম, ডাইসোডিয়াম, মনোহাইড্রোজেন ফসফেট, এগুলো কিন্তু নরমাল কনস্ট্যান্ট। আচ্ছা, মাইক্রোস্কোপিকটা অত বেশি দরকার নাই। ব্লাড অ্যানালাইসিস, লেকচার শিটের 139 নম্বর পেজের নিচে ব্লাড অ্যানালাইসিস। আমরা ব্লাড অ্যানালাইসিস কি কি করি? ক্রিয়েটিনিন করি, বান করি, ইউরিক অ্যাসিড করি, ইলেকট্রোলাইট করি, আর্টেরিয়াল পিএইচ দেখি, এগুলো ব্লাড অ্যানালাইসিস। ঠিক আছে। আচ্ছা, রেনাল ক্লিয়ারেন্স টেস্ট আমরা কি কি করি? সি নম্বরে দেখেন 140 নম্বর পেজে রেনাল ক্লিয়ারেন্স, ক্রিয়েটিনিন, ইনুলিন, দেখেন 51 ক্রোমিয়াম ইডিটিতে মোস্ট অ্যাকুরেট জিএফআর মেজার করা হয়, এটা লাল কালি দিয়ে দেখেন, লাল কালি দিয়ে দেখেন। রেনাল ক্লিয়ারেন্স, রেনাল ক্লিয়ারেন্স ফর্মুলাটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখেন রেনাল ক্লিয়ারেন্স বলতে বোঝাচ্ছে ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা ইন ml which contains the amount of substance excreted out through urine per minute। একটা জিনিস দেখালে আপনাদের কাছে ক্লিয়ার হবে, যেমন ইউরিয়া ক্লিয়ারেন্স হচ্ছে 175 ml পার মিনিট। তার মানে হচ্ছে 175 ml ইউরিয়ার মধ্যে যতটুকু 175 ml প্লাজমার মধ্যে যতটুকু ইউরিয়া থাকে প্রতি মিনিটে এটা এক্সক্রিট হয়ে যাবে। দিস ইজ দ্য ইউরিয়া ক্লিয়ারেন্স। আমি কি বুঝতে পারছি? তাহলে যে সাবস্টেন্স গুলো কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয় ইউরিনে কি পাবেন না? তাহলে যে সাবস্টেন্স গুলো কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয় তাদের ক্লিয়ারেন্স হচ্ছে 0। তাহলে দেখেন গ্লুকোজ, গ্লুকোজের ক্লিয়ারেন্স কি 0, তার মানে অ্যামাইনো অ্যাসিডের ক্লিয়ারেন্স কি 0, ভিটামিনের ক্লিয়ারেন্স কেমন হবে 0। তাহলে দেখেন প্লাজমা ক্লিয়ারেন্স ভ্যালু অফ গ্লুকোজ ইজ কোনটা? 0। ঠিক আছে। এখন আসেন আমাদের মিসসেলেনিয়াস কিছু টপিকস আছে কিডনি থেকে। একটা হচ্ছে ফাংশন অফ দ্য কিডনি। কিডনি ফাংশন আমরা সবাই জানি, ইউরিন ফর্মেশন অফ ইউরিন এটা আমরা জানি। এসপিটি ফাংশন দেখেন নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, দিস আর দ্য নরমাল কনস্ট্যান্ট অফ দ্য ইউরিন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। সি নাম্বারটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। কিডনি হরমোন তৈরি করে। কি কি হরমোন তৈরি করে? দেখেন ইরাইথ্রোপোয়েটিন তৈরি করে, রেনিন তৈরি করে, 125 ডাইঅক্সিপলিক্যালসিট্রল তৈরি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে। এন্ডোক্রাইন ফাংশনটা ইনফিনিটি স্টার। মেটাবলিক ফাংশনটা 3টা স্টার। প্রোটিন মেটাবলিজম হয়, গ্লুকোজ মেটাবলিজম হয়, গ্লুকোনিওজেনেসিস হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে কিডনি সিনথেসিস ফলোইং হরমোন। কিডনি 4টা হরমোন তৈরি করে, যেটা আপনাদের শিটে আছে। রেনিনটা তৈরি করে কে? রেনিন করে হচ্ছে কি জাস্টাগ্লোমেরুলার সেল। ইরাইথ্রোপোয়েটিন তৈরি করে কি? কে? পেরিটিউবুলার ক্যাপিলারি সেল। এই কথাগুলো একটু লিখে নিতে পারেন। রেনিন তৈরি হয়, রেনিন ইজ সিক্রেটেড বাই জাস্টাগ্লোমেরুলার সেল,
erythropoietin is secreted by peritubular capillary cell. ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন 142 নম্বর পেজে দেখেন কিডনির উপরে কোন কোন হরমোন কাজ করে। এন্ডোক্রাইন হরমোন দ্যাট অ্যাক্টস অন দ্য কিডনি। আমরা এতক্ষণ দেখলাম যে কিডনি হরমোন তৈরি করে 4টা, আর কিডনির উপরে হরমোন তৈরি করে প্রায় 8 থেকে 10টা। একটা দেখেন অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কিডনির ডিস্টাল টিউবুলে কাজ করে। দেখেন ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্ট কি করে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেশন করে। অ্যালডোস্টেরনের ফাংশনটা ইনফিনিটি স্টার, এডিএস এর ফাংশনটা ইনফিনিটি স্টার, এএনপির ফাংশনটা 3টে স্টার, এনজিওটেনসিন 2 ফাংশনটা 3টে স্টার। তাহলে এগুলো সব কিডনির উপরে কাজ করে। তাহলে ওয়ান অফ হুইচ দ্য ফলোইং ডাজ অ্যালডোস্টেরন এক্সার্ট ইটস গ্রেটেস্ট এফেক্ট। তাহলে অ্যালডোস্টেরনটা কোথায় বেশি কাজ করে? আমরা একটু দেখলাম যে ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং টিউবুল। তাহলে উত্তর কি? কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং টিউবুল অথবা কালেক্টিং ডাক্টে অ্যালডোস্টেরনটা কাজ করে। আচ্ছা, ডোপামিন, ডোপামিনের ফাংশনটা 2টা স্টার, প্যারাথ্রোমনের ফাংশনটা 3টে স্টার দেন, প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশনটা 3টে স্টার, ক্যাটাকোলিনের ফাংশনটা 2টা স্টার। তাহলে আমরা দেখতেছি যে কিডনির উপরে হরমোন কাজ করে টোটাল 10টা। আপনাদের শীটে ক্যালসিটোনিনটা নাই আর ক্যালসিট্রায়োলটা নাই। আমি ক্যালসিটোনিন ক্যালসিট্রায়োলটা ঢুকাইছি আপনাদের শীটে। টোটাল 8টা হরমোন আছে। আমি আরো 2টা হরমোন যোগ করছি, একটা হলো ক্যালসিটোনিন আর একটা হচ্ছে ক্যালসিট্রায়োল। বোথ আর অ্যাক্টিং অন দা কিডনি। ঠিক আছে, তাহলে কিডনির উপর হরমোন কাজ করে টোটাল 10টা, আর কিডনি হরমোন তৈরি করে 4টা। এই কথাগুলো খেয়াল রাখেন। স্ট্রাকচার অফ দ্য কিডনি একটা স্টার দেন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। নেফ্রন 2 ধরনের, কর্টিক্যাল, জাস্টা মেডুলারি নেফ্রন। কর্টিক্যাল হচ্ছে 85%। তাহলে যদি পরীক্ষা আসে যে কোন নেফ্রনটা আমাদের বডিতে সবচেয়ে বেশি, উত্তর হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। জাস্টা মেডুলারি নেফ্রন হচ্ছে 15%। এখানে যে পয়েন্টটা আপনি দাগাবেন, কর্টিক্যাল নেফ্রনের লুপ অফ হেনলি হচ্ছে শর্ট, আর জাস্টা মেডুলারি নেফ্রনের লুপ অফ হেনলি হচ্ছে লং। এখানে পার্থক্যটা 3টে স্টার দেন। লুপ অফ হেনলি শর্ট কার? কর্টিক্যাল নেফ্রন। কত পার্সেন্ট? লুপ অফ হেনলি শর্ট কিন্তু বেশি, পরিমাণে বেশি। লুপ অফ হেনলি লং কিন্তু পরিমাণে কম। ভাষার একটা থাকে জাস্টা মেডুলারি নেফ্রন। তাহলে দেখেন ইন হিউম্যান হোয়াট পার্সেন্টেজ অফ নেফ্রন হ্যাজ লুপ অফ হেনলি, তাই না? লুপ অফ হেনলি লং, তার মানে কি? জাস্টা মেডুলারি নেফ্রন 15%। উত্তর ওই পার্থক্যটা থেকে আসছে। পার্টস অফ নেফ্রন, নেফ্রনের 2টা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসেল, রেনাল টিউবুল। রেনাল কর্পাসেল 2 ধরনের, একটা গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, এগুলো আপনারা সবাই জানেন। ফাংশন অফ দ্য নেফ্রনটা পড়াবেন, 3টে স্টার দিবেন। জাস্টা গ্লোমেরুলার অ্যাপারাটাসটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা একটা অ্যাপারাটাস, এখানে 3 ধরনের সেল থাকে, একটু দাগান। একটা হচ্ছে জেজি সেল, জাস্টা গ্লোমেরুলার সেল। আমরা অলরেডি বলেছি এই সেলটা থেকে সিক্রেশন হয় রেনিন। এখানে আপনি লিখে রাখেন রেনিন। এবং এই সেলটা হচ্ছে ব্যারো রিসেপ্টর সেল। ব্লাড প্রেশার কমে গেলে এই সেলটা থেকে রেনিন সিক্রেশন হয়, এনজিওটেনসিন 2 তৈরি হয়, এবং এনজিওটেনসিন 2 অ্যালডোস্টেরন সিক্রেশনের মাধ্যমে, সল্ট ওয়াটার রিঅ্যাবজর্পশনের মাধ্যমে ব্লাড প্রেশারটা রেগুলেট করে। মেকুলার ডেন্সা ইজ দ্য অ্যানাদার সেল। কোথায় থাকবে? ডিস্টাল টিউবুলে। এখানে পাশে লেখা রাখেন দিস সেল অ্যাক্টস অ্যাজ এ কেমো রিসেপ্টর। আমরা দেখেছি যে ব্লাড প্রেশার যখন কমে গেছে, হার্টের প্রেশার কমে গেছে, জিএফআর যখন কমে গেছে, মেকুলার ডেন্সা স্টিমুলেটেড হয়েছে, এবং এই মেকুলার ডেন্সা একটা নার্ভ সিগন্যাল পাঠাইছে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলে। অ্যাফারেন্ট আর্টারিওলটা ডাইলেট হয়ে ব্লাড ফ্লোটা বাড়ায়, জিএফআরটা মেনটেন করছে। তাহলে জিএফআর এবং মেকুলার ডেন্সা আমরা আগেও বলেছি, জাস্টোগ্লোমেরুলার সেল এবং মেকুলার ডেন্সা এই 2টা সেল কিডনির অটো রেগুলেশনে হেল্প করে। ল্যাসিক সেল আরেকটা সেল, এটা হচ্ছে এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। এটা অ্যাফারেন্ট এবং ইফারেন্টের জাংশনে থাকে। এখানে পাশে লেখা রাখেন এটা হচ্ছে একটা সাপোর্টিভ সেল, জাস্টোগ্লোমেরুলার সেলকে সাপোর্ট দেয়। আমরা ছবিটার দিকে তাকাই, দেখেন আমরা বলেছি যে অ্যাফারেন্ট আর্টারিওলের টিউনিকা মিডিয়া থাকে হচ্ছে জেজি সেল। ডিস্টাল টিউবুলের সেলগুলোকে আমরা বলি মেকুলার ডেন্সা। অ্যাফারেন্ট এবং ইফারেন্টের জাংশনে থাকে হচ্ছে ল্যাসিক সেল। একটু দেখেন তো, জেজি সেল সিক্রেট রেনিন, ব্যারো রিসেপ্টর সেল, আমরা এই কথাটা বলেছি। ল্যাসিক সেল এর এক নাম হচ্ছে পলকিসন সেল, এটা একটা সাপোর্টিং সেল। মেকুলার ডেন্সা একটা কেমো রিসেপ্টর সেল। ক্লিয়ার? রেনিন ইজ সিক্রেটেড বাই, এভাবে পরীক্ষা আসতে পারে। তাহলে বলেন তো রেনিন সিক্রেট হয় কোথা থেকে? উত্তর কি? ডি, জাস্টোগ্লোমেরুলার সেল। তাহলে যদি বলতো ইরাইথ্রোপয়েটিন কোথা থেকে আসে, তাহলে ইরাইথ্রোপয়েটিন সিক্রেটেড বাই পেরিটিউবুলার ক্যাপিলারি সেল। আচ্ছা, এখন আসেন এজেন্ট কজিং কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন অফ দ্য মেসেঞ্জার সেল। এই বক্সটা 3টা স্টার। কন্ট্রাকশনে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আমরা রিল্যাক্সেশনটা মনে রাখবো। মেসেঞ্জার সেলকে রিল্যাক্স করে এএনপি, ডোপামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সাইক্লিক এএনপি, এই কথাটা খেয়াল রাখবেন। তাহলে রেনাল ভেজোডাইলেটর, এটা আপনাদের শীটে নাই, কিন্তু আপনারা একটু লিখে নেবেন। রেনাল ভেজো কনস্ট্রিক্টর, ভেজোডাইলেটর আসতে পারে। তাহলে ভেজোডাইলেটর হচ্ছে এই 4টা, যারা ভেজোডাইলেশন করবে, ব্লাড ফ্লো বাড়াবে, জিএফআর বাড়াবে। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজেস দ্য রেনাল কর্টিক্যাল ব্লাড ফ্লো।
তাহলে যারা ব্লাড ফ্লো বাড়াবে তারাই তো ভেজোডাইলেটর। তাহলে আমরা একটু আগে দেখেছি কি পোস্টাগ্ল্যান্ডিন, তাই না? পোস্টাগ্ল্যান্ডিন E2 বা পোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকানিন, ডোপামিন, নাইট্রিক অক্সাইড। তাহলে এখন দেখেন তো পোস্টাগ্ল্যান্ডিন E2 আছে, এগুলো সব বি সি ডি, এগুলো হচ্ছে ভেজোকনস্ট্রিক্টর। ভেজোকনস্ট্রিক্টর ব্লাড ফ্লো কমাবে আর ভেজোডাইলেটর ব্লাড ফ্লোটা বাড়াবে ভেজোডাইলেশনের মাধ্যমে। এইভাবে আপনার বেসিকটা আপনাকে তৈরি করে ফেলতে হবে। ইরাইথ্রোপোয়েটিন সম্পর্কে 3টা স্টার। ইরাইথ্রোপোয়েটিন ইন্টারস্টিশিয়াল সেল ইন দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি বেড, পেরিটিউবুলার ক্যাপিলারি সেল থেকে আসে, ইন্টারস্টিশিয়াল সেল ইন পেরিটিউবুলার ক্যাপিলারি বেড। আর পেরিভেনাস হেপাটোসাইট ইন দ্য লিভার, লিভারও তৈরি হয়, কিডনিতেও তৈরি হয়। তাহলে দেখেন ইরাইথ্রোপোয়েটিন কোথা থেকে তৈরি হয়? ইরাইথ্রোপোয়েটিন সেল ইন দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি বেড, ইন্টারস্টিশিয়াল সেল ইন দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি বেড। তাহলে ডি উত্তর। এবং ইরাইথ্রোপোয়েটিনটা কি করে? ইরাইথ্রোপয়েসিস করে। ইরাইথ্রোপোয়েটিন কিডনি থেকে তৈরি হয়, স্টিমুলেট করবে হচ্ছে বোন ম্যারোকে। তাহলে পরীক্ষা যদি আসে ইরাইথ্রোপয়েসিস স্টিমুলেট করে কোন হরমোন? রেনিন, ইরাইথ্রোপোয়েটিন, ক্যালসিটোনিন, ক্যালসিট্রিওল। উত্তর কিন্তু ইরাইথ্রোপোয়েটিন। আচ্ছা, এখন আসেন আরো কিছু বেসিক জিনিস। একটা হলো গ্লোমেরুলার মেমব্রেন। 145 পেজে আসেন। গ্লোমেরুলার মেমব্রেন দেখেন 3টা লেয়ার থাকে। একটা হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার অফ দ্য ক্যাপিলারি, একটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ক্লিয়ার? ছবিটার দিকে তাকাইলে ক্লিয়ার হবে। দেখেন এটা হচ্ছে লাল মানে কি? ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এটা হচ্ছে কি? বোম্যান্স ক্যাপসুলের ভিসেরাল লেয়ার, যেটাকে আমরা বলি পোডোসাইট। এখানে প্লাজমা আসতেছে, প্লাজমা এসে এখানে ফিল্ট্রেশন হয়ে এখানে তৈরি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই প্লাজমাতে প্রোটিন, এখানে ফিল্ট্রেশন হয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেটে আসতে পারে না, আরবিসিও আসতে পারে না। তাহলে যদি বলা হয় হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন প্লাজমা এন্ড গ্লোমেরুলার ফিল্ট্রেট, উত্তর হলো গ্লোমেরুলার ফিল্ট্রেটে প্রোটিন নাই, গ্লোমেরুলার ফিল্ট্রেটে আরবিসি নাই। এই দুইটা কথা খেয়াল রাখবেন। যদি বলা হয় গ্লোমেরুলার মেমব্রেন ড্যামেজ হয়েছে, তাহলে গ্লোমেরুলার মেমব্রেন ড্যামেজ হলে গ্লোমেরুলার ফিল্ট্রেটে প্রোটিন আসবে এবং প্রোটিনটা আলটিমেটলি ইউরিন দিয়ে চলে যাবে, তাকে বলা হয় প্রোটিনিউরিয়া। গ্লোমেরুলার ফিল্ট্রেট ড্যামেজ হলে আরবিসি আসবে, আরবিসি আসলে আরবিসিটা ইউরিন দিয়ে পাস হলে তাকে আমরা বলবো হেমাচুরিয়া। তাহলে যদি বলা হয় প্রোটিনিউরিয়া এবং হেমাচুরিয়া কি ইন্ডিকেট করে গ্লোমেরুলার ড্যামেজ। এই কথাটা আপনারা একটু খেয়াল রাখেন। টিউবুলার রিঅ্যাবজর্পশন সিক্রেশন, এগুলো আপনার ফিগারগুলো আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা অলরেডি এগুলো বলে ফেলেছি। আচ্ছা, এখন আসেন ফাংশন অফ দ্য পিসিটি, 149 নম্বর পেজ। এই পিসিটির ফাংশনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আমরা এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ হতে পারে। আমরা কিছু কথা বলে ফেলেছি। দেখেন রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার 60 to 70%। তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন ম্যাক্সিমাম কোথায় হয়? পিসিটি, পরীক্ষা আসতে পারে। এবং এই ওয়াটার রিঅ্যাবজর্পশনকে আমরা বলি অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন বাই অসমোসিস, ও ফর অসমোসিস। তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন দুই ধরনের, একটা হচ্ছে অব্লিগেটরি, একটা ফ্যাকাল্টেটিভ। অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় পিসিটিতে। কত পার্সেন্ট? 60 to 70%। এবং দেখেন হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় 90%, এটা আগেও আমরা বলেছি। এই জন্য প্রক্সিমাল এসিডিফিকেশন স্টার্ট হয় পিসিটি থেকে। কমপ্লিট রিঅ্যাবজর্পশন কি হয়? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, এটাও আমরা আগে বলেছি। অ্যামাইনোজেনেসিস পরীক্ষায় কিন্তু আসছে যে অ্যামোনিয়া সিনথেসিসটা কোথায় হয়? মেইনলি পিসিটি, গ্লুটামাইন থেকে হয়। ক্লিয়ার? লুপা ভ্যালিটা 3টা স্টার দেন। তাহলে দেখেন ইন অ্যাবসেন্স অফ ভেজোপ্রেসিন গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ ফিল্টার্ড ওয়াটার ইজ অ্যাবজর্বড ইন, কোথায় হবে? মানে ভেজোপ্রেসিন ছাড়া, মানে এডিএস ছাড়া ম্যাক্সিমাম ওয়াটার কোথায় রিঅ্যাবজর্পশন হয়? উত্তর কি? পিসিটি। আমরা তো একটু আগে দেখালাম যে ম্যাক্সিমাম 1 নম্বর পয়েন্টে আমরা দেখালাম যে ম্যাক্সিমাম ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এখানে কিন্তু এডিএস লাগে না, এই ওয়াটার রিঅ্যাবজর্পশনে এডিএস লাগে না। এডিএস লাগে ডিস্টাল টিউবুলে যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় 5% সেটা। এই জন্য ওটাকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ। আমরা একটু পরে এটা দেখাবো। এখন দেখেন ডিস্টাল টিউবুলে ওয়াটার রিঅ্যাবজর্পশন 5% বাই এডিএস, এটাকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ। আর অব্লিগেটরি হয় পিসিটিতে 70%। এবং দেখেন ডিস্টাল টিউবুলে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করে অ্যালডোস্টেরন, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করবে হচ্ছে প্যারাথ্রমন এবং ক্যালসিট্রিওল। তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে যে ডিস্টাল টিউবুলে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে কোন হরমোন? এডিএস। ডিস্টাল টিউবুলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে কোন হরমোন? অ্যালডোস্টেরন। ডিস্টাল টিউবুলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে কোন হরমোন? প্যারাথ্রমন এবং ক্যালসিট্রিওল। আবার এভাবে পরীক্ষা আসতে পারে যে ডিস্টাল টিউবুলে কোন কোন হরমোন কাজ করে? 4টা, এডিএস, অ্যালডোস্টেরন, প্যারাথ্রমন, ক্যালসিট্রিওল। আচ্ছা, এখন 150 নম্বর পেজে আসেন। টিউবুলার রিঅ্যাবজর্পশন কারা কোনটা করে? যেমন অ্যালডোস্টেরন সাইট অফ অ্যাকশনটা দেখেন। অ্যালডোস্টেরনটা কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্টের উপর কাজ করে। ফাংশনটা আমরা আগেও বলেছি। এনজিওটেনসিন 2 পিসিটির উপর কাজ করে। ডিসিটি কালেক্টিং টিউবুল এই কাজটা করে। এডিএস কোথায় কাজ করে?
এখানে এই সাইট অফ অ্যাকশন এবং ইফেক্টটা আপনারা পড়ে নেবেন, 3টে স্টার দেন। এটা দরকার নেই। আপনার মাস্ট টু নো যেটা জানা দরকার, দেখেন প্যাসিভলি রিঅ্যাবজর্ব হবে ওয়াটার এবং ক্লোরাইড, পিসিডিতে রিঅ্যাবজর্পশন হয়, দেখেন কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয় গ্লুকোজ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড টু অ্যাসিড এটা একটা কিটোন বডি, ভিটামিন, এই কথাগুলো আপনারা একটু খেয়াল রাখেন। ইনফিনিটি স্টার কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়, এখানে এত দরকার নাই। প্রক্সিমাল টিউবুলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, তাই না, এই কথাগুলো খেয়াল করবেন। কো ট্রান্সপোর্টের মাধ্যমে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং ফসফেট রিঅ্যাবজর্পশন হয়, দরকার নেই এখানে। এই বক্সটা একটু দরকার, সেটা হলো কোন পার্টে কোথায় ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় একটু খেয়াল করেন তো। দেখেন ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না কোথায়, অ্যাসেন্ডিং লিম্ব, আমরা বলছি লিস্ট ওয়াটার পারমিবল, হয়ই না। ওয়াটার রিঅ্যাবজর্পশন না হলে এটা হচ্ছে কনসেন্ট্রেটিং সেগমেন্ট, তাই না। এডিএস এর মাধ্যমে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় কোথায়, ডিস্টাল টিউবুলাম কালেক্টিং ট্র্যাক্ট, এগুলো পরীক্ষা আসতে পারে, এটা 3টে স্টার দেন। কি কি সাবস্টেন্স সিক্রেট হয়, এটা 3টে স্টার দেন। যেমন ফিজিওলজিক্যাল সাবস্টেন্স, হাইড্রোজেন, অ্যামোনিয়া, পটাশিয়াম, মেটাবলিক হচ্ছে এগুলো। আমি একটা কথা আপনাদের বলেছিলাম, রিঅ্যাবজর্পশন ও সিক্রেশন দুটেই হয়, আপনারা একটু লিখে নিতে পারেন, পটাশিয়াম এবং ইউরিয়া। রেনাল টিউবুলার বাফার সিস্টেম, বাফার সিস্টেমটা আপনারা একটু দাগায় নিতে পারেন। বাফার সিস্টেম আমাদের এটা লাস্ট টপিকস। দেখেন বাইকার্বনেট বাফার সিস্টেম, ফসফেট বাফারিং সিস্টেম, অ্যামোনিয়া বাফার সিস্টেম। রেনাল বাফার 3টা, বাইকার্বনেট, ফসফেট, অ্যামোনিয়া। যদি পরীক্ষায় আসে কোন বাফারটা ইম্পর্টেন্ট বাফার, উত্তর হচ্ছে অ্যামোনিয়া। এর পিকে ভ্যালু এবং সাইট অফ অ্যাকশনটা আপনারা দেখে নেবেন, পিকে ভ্যালু, সাইট অফ অ্যাকশন। রেনাল বাফার হচ্ছে 3টা, বাইকার্বনেট, ফসফেট, অ্যামোনিয়া। আর এখানে ইন অর্ডার অফ ইম্পর্টেন্স আর একটা বক্স দেওয়া আছে, এটা 152 নম্বর পেজের নিচে দেখেন। এটাও পরীক্ষা আসতে পারে যে ব্লাড বাফারের, ব্লাডের মধ্যে ইম্পর্টেন্ট বাফার কি, ব্লাডের মধ্যে ইম্পর্টেন্ট বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার, আর ইউরিন বা কিডনির ইম্পর্টেন্ট বাফার হচ্ছে অ্যামোনিয়া বাফার, আরবিসির ইম্পর্টেন্ট বাফার কিন্তু হিমোগ্লোবিন। এই কথাগুলো খেয়াল রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট বাফার। রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স আমাদের রেনাল সিস্টেমের আমাদের লাস্ট টপিকস, রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স মেইনলি 3টা ফান্ডামেন্টাল মেকানিজম আমরা অলরেডি বলেছি। একটা হলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন, রিঅ্যাবজর্পশন অফ ফিল্টার্ড বাইকার্বনেট, জেনারেশন অফ বাইকার্বনেট। যদি পরীক্ষায় বলা হয় অ্যাসিড বেস ব্যালেন্সের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এই 3টার মধ্যে মেইন কালপিটটাকে, মেইন স্টেপটাকে, উত্তর হচ্ছে হাইড্রোজেন আয়ন সিক্রেশন। কারণ হাইড্রোজেন আয়ন যদি সিক্রেশন না হয়, রিঅ্যাবজর্পশনও হবে না, জেনারেশনও হবে না। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট, জেনারেশন অফ বাইকার্বনেট। তাহলে যদি অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিস হলে 3টাই বাড়বে। অ্যাসিডোসিস হলে মনে রাখবেন, অ্যাসিডোসিস ডিউ টু এনি কজ, হাইড্রোজেন আয়ন সিক্রেশনও বাড়বে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনও বাড়বে, বাইকার্বনেট জেনারেশনও বাড়বে। তার মানে অ্যাসিডোসিস হলে এই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন জেনারেশন হয়ে বাইকার্বনেটটা যখন ব্লাডে যাবে, বাইকার্বনেটটা তো অ্যালকালাইন সাবস্টেন্স, বাইকার্বনেটে গেলে অ্যাসিডোসিসে পিএইচ কম থাকে, আর বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন জেনারেশন হলে বাইকার্বনেটটা ব্লাডে গেলে ব্লাডের পিএইচটা ধীরে ধীরে কম থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে নর্মাল যখন হবে, অ্যাসিডোসিস কারেকশন হয়ে যাবে। তাহলে পরীক্ষা যদি আসে কিডনি অ্যাসিডোসিস কিভাবে কারেকশন করে, তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন বাড়াবে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বাড়াবে, বাইকার্বনেট জেনারেশন বাড়াবে। অ্যালকালোসিস হলে কি হবে, অ্যালকালোসিস হলে উল্টা ঘটনাটা ঘটবে। দেখেন অ্যালকালোসিস হলে আপনারা জানেন অ্যালকালোসিসে পিএইচটা বাড়ে, ব্লাডের পিএইচ যদি বাড়ে তার মানে ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা কম, পিএইচ বেশি, হাইড্রোজেন আয়ন কম। হাইড্রোজেন আয়ন কম হলে কিডনি কি করবে, হাইড্রোজেন আয়ন ব্লাডে এমনি কম, তার মানে অ্যালকালোসিস হলে হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা কমে যাবে, রিঅ্যাবজর্পশনটা কমে যাবে, জেনারেশনটা হবে না, নো জেনারেশন। তাহলে মনে রাখবেন অ্যালকালোসিস ডিউ টু এনি কজ, হাইড্রোজেন আয়ন সিক্রেশন কম, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা কম, জেনারেশনটা স্টপ। তাহলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন যদি কমে যায় তাহলে অতিরিক্ত বাইকার্বনেটটা ইউরিন দিয়ে পাস করবে, ইউরিনটা অ্যালকালাইন হয়ে যাবে। এই কথাগুলোই ভিতরে দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন বডি ফ্লুইড, আমাদের লাস্ট টপিকস বডি ফ্লুইড। বডি ফ্লুইডের এই ফ্লো চার্টটা 3টে স্টার দিবেন। একটু খেয়াল করেন, টোটাল বডি ফ্লুইড হচ্ছে 42 লিটার, ইসিএফ 14 লিটার, একটু দেখান, আইসিএফ হচ্ছে 28 লিটার। তাহলে বলেন তো কোন ফ্লুইডটা বেশি, আইসিএফটা বেশি। দেখেন এটা 14 লিটার, 42-এর 1/3, 28 লিটার, টোটাল বডি ফ্লুইডের হচ্ছে 2/3। আইসিএফ এর কোনো ভাগ নাই, ইসিএফ 3 ভাগে ভাগ, ইন্টারস্টিশিয়াল, প্লাজমা, ইন্টারস্টিশিয়াল, ট্রান্সফিউলার ফ্লুইড। ট্রান্সফিউলার ফ্লুইডটা ইনফিনিটি স্টার, এটা কিন্তু পরীক্ষায় আসে। ট্রান্সফিউলার ফ্লুইড কি, ফ্লুইড ইন দ্য পোটেনশিয়াল স্পেস, এগুলো এক্সাম্পল। ফ্লুইড ইন দ্য জিআইটি,
ইন্ট্রাঅকুলার সিএসএফ, এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, পরীক্ষা আসতে পারে ফলিং আর দ্য ট্রান্সসেলুলার ফ্লুইড, আসতে পারে ট্রান্সসেলুলার ফ্লুইড কি কি? তাহলে ট্রান্সসেলুলার ফ্লুইড কিন্তু প্লাজমা না, ঠিক আছে? ট্রান্সসেলুলার ফ্লুইড কিন্তু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড না, এগুলো হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। আচ্ছা, এখন আসুন পেজ নাম্বার 155, ট্রান্সসেলুলার ফ্লুইড সম্পর্কে আরো কিছু এক্সাম কথা দেওয়া আছে। 1 নম্বর পয়েন্টটা দেখেন, ট্রান্সসেলুলার ফ্লুইড পার্ট অফ দ্য ইসিএফ। 3 নম্বর পয়েন্টটা দেখেন, রিচ ইন মিউকোপলিস্যাকারাইড অ্যান্ড অর গ্লাইকোপ্রোটিন, এবং এটা বায়োলজিক্যাল লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। দিস আর দ্য এক্সাম্পল, এক্সাম্পলটা ইনফিনিটি স্টার। এখন আসেন ইসি এবং আইসিএফ কি কি ইলেকট্রোলাইটের ভেরিয়েশন আছে। আমরা প্রথম দিকে আমরা বলেছিলাম যে ইসিএফ এ সোডিয়াম বেশি থাকে। যদি বলা হয় ফলিং ইজ দ্য চিপ এক্সট্রা সেলুলার ক্যাটায়ন, এক্সট্রা সেলুলার ক্যাটায়নের মধ্যে কোনটা মেইন? উত্তর হচ্ছে সোডিয়াম। দেখেন সোডিয়াম কিন্তু ইসিএফ এ বেশি, আইসিএফ এ কম। পটাশিয়াম ইসিএফ এ কম, আইসিএফ এ বেশি। তাহলে যদি বলা হয় পটাশিয়াম ইজ দ্য চিপ ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন, উত্তর কিন্তু ট্রু। সোডিয়াম ইজ দ্য চিপ এক্সট্রা সেলুলার ক্যাটায়ন, উত্তর হচ্ছে ট্রু। পটাশিয়াম সেলের ভিতরে বেশি, সোডিয়াম সেলের বাইরে বেশি। আবার দেখেন ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা ইসিএফ এ বেশি, আইসিএফ এ কম। ম্যাগনেসিয়ামটা আইসিএফ এ বেশি। তার মানে দেখেন ক্যাটায়ন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ক্যাটায়নের মধ্যে সোডিয়াম আর ক্যালসিয়াম হচ্ছে ইসিএফ এ বেশি, আর পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম কিন্তু আইসিএফ এ বেশি। আবার দেখেন অ্যানায়নের মধ্যে ক্লোরাইড, বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড, বাইকার্বনেট, সালফেট এগুলো ইসিএফ এ বেশি। ফসফেটটা কিন্তু আইসিএফ এ বেশি। গ্লুকোজ ইসিএফ এ বেশি। অ্যামাইনো অ্যাসিড কি আইসিএফ এ বেশি। কোলেস্ট্রল আইসিএফ এ বেশি। প্রোটিন আইসিএফ এ বেশি। তাহলে কোনটা কোথায় বেশি এটা একটু খেয়াল রাখেন। এই বক্সটা ইনফিনিটি স্টার। তাহলে সোডিয়াম লেভেলটাও আপনাকে জানতে হবে, পটাশিয়াম লেভেল জানতে হবে, ক্যালসিয়াম লেভেলটা ইসিএফ এ কত সেটা জানতে হবে। আপনারা সবাই জানেন সিরাম সোডিয়াম লেভেল হচ্ছে 135 থেকে 145, একদম বেসিক। পটাশিয়াম লেভেল কত? 3.5 থেকে 5, তাই না? ইসিএফ আইসিএফ এর ডিফারেন্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আপনি নিচের ডিফারেন্সগুলো ভালো করে পড়বেন, নিচের পিএইচ, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, অক্সিজেন, এগুলো ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, পেজ নাম্বার 156-তে আসেন। পেজ নাম্বার 56-তে দেখেন বডি ফ্লুইড ইন্ডিকেটরগুলো কি কি। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, 2টা স্টার দেন। আপনি টোটাল বডি ফ্লুইডের ইন্ডিকেটরগুলো পড়বেন, প্লাজমা ভলিউম কিভাবে মেজার করা হয় ইন্ডিকেটরগুলো পড়বেন, 2টা স্টার দেন। এটা অত বেশি ইম্পর্টেন্ট না। ডেইলি ইনটেক আউটপুট চার্ট 3টা স্টার দিবেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখেন নর্মাল ইনটেক হচ্ছে 2300, আউটপুটও হচ্ছে 2300, সমান। ইনটেক করি আমরা হচ্ছে ফ্লুইডের মাধ্যমে, এবং মেটাবলিক ওয়াটার হচ্ছে 200 থেকে 300। আর আউটপুট দেখেন মেনলি আউটপুট হয় হচ্ছে কি দিয়ে? ইউরিন দিয়ে। পরীক্ষা যদি আসে আমাদের বডি থেকে ইউরিন মেনলি কিভাবে আউটপুট হয়, আমরা বলবো হচ্ছে ইউরিন, প্রায় 1400 ml এর মতো। আর এই ওয়াটার আউটপুট যেটা ফেসিসের মাধ্যমে পরীক্ষা আসতে পারে, ফেসিস দেখেন ফেসিসের মাধ্যমে কিন্তু 100, সোয়েটের মাধ্যমে 100, লাংসের মাধ্যমে 350, স্কিনের মাধ্যমে 350। তাহলে লাংস এবং স্কিনের মাধ্যমে যে ওয়াটারটা লস হচ্ছে সেটাকে আমরা বলি ইনসেন্সিবল ওয়াটার লস। আমরা বুঝতে পারি না কিন্তু ওয়াটার লস হচ্ছে। তাহলে ইনসেন্সিবল ওয়াটার লস পরীক্ষা আসতে পারে। ইনসেন্সিবল ওয়াটার লস কার মাধ্যমে হয়? স্কিন এবং লাংস। সোয়েটে 100, ফেসিসে 100। তাহলে উত্তর হচ্ছে ডি। তাহলে ফেসিসের মাধ্যমে 100। ক্লিয়ার? ইনসেন্সিবল ওয়াটার লস আমরা বলছি স্কিন এবং রেসপিরেটরি সিস্টেম, লাংসের মাধ্যমে, এটা আপনারা একটু দাগায় ফেলেন। আচ্ছা, এখন আসেন রেগুলেশন অফ বডি ওয়াটার কন্টেন্ট অ্যান্ড অসমোলারিটি। রেগুলেশন হয় 3টা প্রসেসের মাধ্যমে, 3টা স্টার দেন। থার্স্ট মেকানিজম, অসমোরিসেপ্টর মেকানিজম, রেনিন এনজিওটেনসিন মেকানিজম। অসমোরিসেপ্টর মেকানিজম কখন স্টিমুলেশন হবে? ইট ডিপেন্ডস অন প্লাজমা অসমোলারিটি। ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করেন, যখন অসমোলারিটি কম, 280 কম, তখন এডিএস সিক্রেশন সাপ্রেসড হবে। যখন 295 এডিএস সিক্রেশন ম্যাক্সিমাম হবে। এডিএস সিক্রেশন ম্যাক্সিমাম হলে ম্যাক্সিমাম ওয়াটার রিঅ্যাবসর্পশন হবে, ম্যাক্সিমাল অ্যান্টিডাইউরেসিস হবে। ক্লিয়ার? তাহলে প্লাজমা অসমোলারিটি আমরা এখানে লিখে দিয়েছিলাম, প্লাজমা অসমোলারিটি বাড়লে এডিএস সিক্রেশন বাড়ে, প্লাজমা অসমোলারিটি কমলে এডিএস সিক্রেশন কমবে। এটাকে আমরা বলি অসমোরিসেপ্টর এডিএস মেকানিজম। আরো কিছু ফ্যাক্টর আছে নন অসমোটিক স্টিমুলাই, 3টে স্টার দেন। থার্স্ট মেকানিজম 3টে স্টার। 3টা ফ্যাক্টরের কারণে থার্স্ট সেন্টার স্টিমুলেশন হয়। একটা দেখেন ইন্টারসেলুলার ডিহাইড্রেশন, হাইপোভলিমিয়া, এনজিওটেনসিন 2। এই 3টা কথা মনে রাখলেই হবে, বাকি এগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, এই ফ্লোচার্ট দরকার নেই, তবে এই ফ্লোচার্টটা আমাদের জন্য দরকার। 158 নম্বর পেজে এই ফ্লোচার্টটা আমাদের জন্য দরকার। দেখেন আমাদের বডিতে যদি ব্লাড ভলিউম কমে যায়, ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার কমলে
জাস্টাগুলার সেল থেকে রেনিন সিক্রেশন হবে। রেনিনটা এনজিওটেনসিন 1 তৈরি করবে, 1টা থেকে 2 তৈরি হবে, 2টা অ্যালডোস্টেরন সিক্রেশন করবে, সোডিয়াম ওয়াটার রিঅ্যাকশন করবে, এক্সট্রা সেলুলার ফ্লুইড বাড়াবে, ব্লাড প্রেশার বাড়াবে, ব্লাড ভলিউম বাড়াবে। তাহলে ব্লাড ভলিউম ব্লাড প্রেশার কমে গেলে ব্লাড ভলিউম ব্লাড প্রেশার বেড়ে গেল। আবার অপর দিকে দেখেন, যদি ভলিউম কমে, ভলিউম রিসেপ্টর ইনহিবিটেড হবে, সিম্পাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, এডিএস সিক্রেশন বাড়বে। আবার দেখেন এনজিওটেনসিন 2 যখন তৈরি হলো, এই এনজিওটেনসিন 2টা এডিএস সিক্রেশন করবে, কি থার্ড সেন্টারকে স্টিমুলেশন করবে। তাহলে এখান থেকে পরীক্ষা আসতে পারে, যদি হাইপোভলিমিয়া হয়, হাইপোভলিমিয়া হলে আপনার পাশে লিখে রাখেন, হাইপোভলিমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোন কোন হরমোন বাড়বে, হরমোনের অ্যাক্টিভিটি বাড়বে। হাইপোভলিমিয়া হলে রেনিন সিক্রেশন বাড়বে, অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়বে, এডিএস সিক্রেশন বাড়বে, এএনপি সিক্রেশনটা কমে যাবে। তাহলে হাইপোভলিমিয়া হলে কোন কোন হরমোন সিক্রেশন বাড়ে, রেনিন, অ্যালডোস্টেরন, এডিএস। আরেকটা কথা লিখে রাখেন, যদি হাইপারভলিমিয়া হয় কোন সিক্রেশন বাড়বে, হাইপারভলিমিয়া হলে একটা হরমোন সিক্রেশন বাড়বে, সেটা হলো এএনপি, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। এই কথাটা একটু খেয়াল রাখেন। আচ্ছা, এখন আসেন প্লাজমা অসমোলারিটি। প্লাজমা অসমোলারিটি আপনারা একটু খেয়াল করেন। প্লাজমা অসমোলারিটি এই পয়েন্টটা 3টে স্টার দেন। দেখেন প্লাজমা অসমোলারিটি 300 মিলিঅসমোল পার লিটার। এই প্লাজমা অসমোলারিটি 92% প্লাজমা অসমোলারিটি ইজ মেইনটেইন বাই সোডিয়াম। তাহলে পরীক্ষা যদি আসে প্লাজমা অসমোলারিটি ইজ মেইনলি মেইনটেইন বাই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, উত্তর কিন্তু সোডিয়াম। আর সোডিয়াম কিন্তু কি কলয়েড না ক্রিস্টালয়েড? সোডিয়াম কিন্তু ক্রিস্টালয়েড। তাহলে পরীক্ষা যদি আসে প্লাজমা অসমোলারিটি ইজ মেইনলি মেইনটেইন বাই কলয়েড, ক্রিস্টালয়েড, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড, উত্তর কি? উত্তর হচ্ছে ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েড মেইনলি প্লাজমা অসমোলারিটি মেইনটেইন করে। তাহলে দেখেন 99.5% অসমোলারিটি ইজ মেইনটেইন বাই ক্রিস্টালয়েড এন্ড মাত্র 0.5% বাই কলয়েড। তাহলে দেখেন 0.5% বাই কলয়েড। কলয়েড মানে হচ্ছে প্লাজমা প্রোটিন। তাহলে প্লাজমা অসমোলারিটির উপরে প্লাজমা প্রোটিনের রোল খুবই কম। এই কথাটা আপনারা খেয়াল রাখেন। তাহলে এখানে 92% আর 7.5% বাই আদার ক্রিস্টালয়েড। আদার ক্রিস্টালয়েডের মধ্যে কি আছে? এখানে যদি সোডিয়াম থাকে, আদার ক্রিস্টালয়েডের মধ্যে আদার ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ইউরিয়া, গ্লুকোজ, ক্রিয়েটিনিন, এগুলো কিন্তু কি ক্রিস্টালয়েড পার্টিকেল। ক্লিয়ার? তাহলে দেখেন প্রিন্সিপাল রেগুলেটর অফ প্লাজমা অসমোলারিটি, প্রিন্সিপাল রেগুলেটর মানে এখানে বেসিক্যালি হরমোনটা জানতে চাইছে। প্রিন্সিপাল রেগুলেটর হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোন। তাহলে প্লাজমা অসমোলারিটি যদি বলা হয় প্লাজমা অসমোলারিটি ইজ মেইনটেইন বাই কোন ইলেকট্রোলাইট? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, উত্তর কিন্তু সোডিয়াম। যদি বলা হয় প্লাজমা অসমোলারিটি মেইনটেইন করে কোন হরমোন মেইনলি? উত্তর হচ্ছে এডিএস। তাহলে এডিএস আমরা দেখেছি যে প্লাজমা অসমোলারিটি বাড়লে এডিএস সিক্রেশন বাড়বে, প্লাজমা অসমোলারিটি কমলে এডিএস সিক্রেশন কমবে। এডিএস এর সাথে প্লাজমা অসমোলারিটির সম্পর্ক আছে। দিস ইজ দ্য রেগুলেটর। আচ্ছা, মেজারমেন্ট একটা স্টার দেন। ফর্মুলাটা দেখেন 2 সোডিয়াম, ইউরিয়া, গ্লুকোজ, এটা আপনারা সবাই জানেন। অসমোলার গ্যাপটা একটা স্টার দেন। বায়োকেমিক্যাল কনসিকুয়েন্স অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড। ইন্ট্রাভেনাস ফ্লুইড দিলে কি কনসিকুয়েন্স হবে? এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এটা পরীক্ষা আসতে পারে। স্পেশালি আইসোটোনিক ফ্লুইডের এক্সাম্পলটা আপনারা জানবেন, একটু লিখে নিতে পারেন। আইসোটোনিক ফ্লুইড কি? আইসোটোনিক ফ্লুইড হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, হার্টম্যান সলিউশন। আপনি লিখতে পারেন 5% ডিএ, এটা হচ্ছে আইসোটোনিক। কলারা স্যালাইন হচ্ছে আইসোটোনিক। এই আইসোটোনিক ফ্লুইড দিলে কি সমস্যা হবে? আইসোটোনিক ফ্লুইড দিলে দেখেন, আইসোটোনিক ফ্লুইড দিলে যদি আমি আইসোটোনিক ফ্লুইড দিই, এক্সেস দিই, আইসোটোনিক ফ্লুইড দিই, তাহলে ফ্লুইড দিলে ইসিএফ এর ভলিউমটা বাড়বে, অসমোলারিটিটা কিন্তু নরমাল থাকবে। আর অসমোলারিটি নরমাল থাকলে পানি সেলের ভিতরে ঢুকবে না, বাইরে বের হবে না, শুধু ইসিএফ এর ভলিউমটা বাড়লো। তাহলে আইসিএফ এর ভলিউমটা নরমাল, অসমোলারিটিটাও কিন্তু নরমাল। ক্লিয়ার? এটা গেল আইসোটোনিক। যদি আমি হাইপারটোনিক ফ্লুইড দিই, হাইপারটোনিক ফ্লুইড যদি বেশি দেই, তাহলে হাইপারটোনিক ফ্লুইড মানে কি? এখানে সোডিয়ামও বেশি, ওয়াটারও বেশি।
তার মানে ভলিউমও বাড়বে, অসমোলারিটিও বাড়বে। তাহলে হাইপারটোনিক স্যালাইন যদি আমি বেশি দিই, আইসোটোনিক স্যালাইন বেশি দিলে ভলিউম বাড়বে, অসমোলারিটি নরমাল, কারণ যেহেতু আইসো। ইফেক্টটা কিন্তু এরকম, আইসোটোনিক স্যালাইন বেশি দিলে ইসিএফ ভলিউম বাড়বে, অসমোলারিটি ইসিএফ আইসিএফ সমান, টোটাল বডি ওয়াটার বাড়বে, অসমোলারিটি সেম। কিন্তু যদি হাইপারটোনিক স্যালাইন বেশি দেই, ভলিউম বাড়বে, অসমোলারিটি বাড়বে। অসমোলারিটি বাড়ার কারণে ভিতর থেকে পানিটা বাইরে বের হয়ে আসবে, অসমোসিস হবে। কারণ আপনারা জানেন লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার বের হয়ে আসবে। তার মানে আইসিএফ ভলিউম, আইসিএফ এ কি চেঞ্জ হবে? ভলিউম কমে যাবে, ভলিউম কমে যাবে, অসমোলারিটি বাড়বে। ক্লিয়ার? এই কথাগুলো এখানে দেওয়া আছে। আর যদি হাইপোটোনিক দেই, হাইপোটোনিক যদি দেই, হাইপোটোনিক স্যালাইন যদি দেই, হাইপোটোনিক স্যালাইন মানে কি? বেশি দিলে ভলিউম বাড়বে, হাইপোটোনিক মানে কি? অসমোলারিটি কম, তার মানে পানিটা ভিতরে ঢুকবে। এইটার উল্টা, পানি ভিতরে ঢুকবে, আইসিএফ ভলিউম বাড়বে, অসমোলারিটি কমবে। তাহলে একটা আমরা দেখলাম আইসোটোনিক, হাইপারটোনিক, হাইপোটোনিক। এখানে কনসিকুয়েন্সটা দেওয়া আছে, এই কনসিকুয়েন্সটা আপনার ইনফিনিটি স্টার। ক্যালসিয়াম, ক্যালসিয়াম আমরা একটু ইলেকট্রোলাইটের মধ্যে ঢুকলাম। ইলেকট্রোলাইট, ক্যালসিয়ামটা ইনফিনিটি স্টার। নর্মাল প্লাজমা ক্যালসিয়াম 2.2 থেকে 2.6। প্লাজমাতে ক্যালসিয়াম কি কি ফর্মে থাকে? একটা বাউন্ড ফর্মে থাকে, একটা আয়োনাইজড ফর্মে থাকে। বাউন্ড ফর্মে 50% আর আয়োনাইজড ফর্মে 50%। বাউন্ড ফর্ম অ্যালবুমিনের সাথে হচ্ছে 40% আর বাকি 10% হচ্ছে সাইট্রেট, ফসফেট এগুলোর সাথে। আর আয়োনাইজড ফর্ম হচ্ছে 50%। তাহলে কোন ফর্মটা যদি পরীক্ষায় আসে, প্লাজমার কোন ফর্মটা হচ্ছে ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ, বাউন্ড নাকি আয়োনাইজড ফর্ম? উত্তর হচ্ছে আয়োনাইজড ফর্ম। আয়োনাইজড ফর্মটা হচ্ছে ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ, ডিফিউজেবল। এই আয়োনাইজড ক্যালসিয়ামের ফাংশন মেইনলি হচ্ছে 4টা: ব্লাড কোয়াগুলেশন, মাসেল কন্ট্রাকশন, নার্ভ কন্ট্রাকশন, কার্ডিয়াক। এই কথাগুলো খেয়াল রাখবেন। আয়োনাইজড ক্যালসিয়ামের ফাংশন পরীক্ষায় আসে। হাইপোক্যালসিয়ামের কজ 3টা স্টার দেন। এরপরে আসেন আমাদের ইলেকট্রোলাইটের মধ্যে ক্যালসিয়ামটা পড়বেন। আরেকটা আপনারা পড়তে পারেন পটাশিয়াম, এটা কেন জানি মিস হয়ে গেছে, সেটা নাই। আপনার পটাশিয়ামের নর্মাল লেভেলটা পড়বেন, হাইপোক্যালিমিয়ার কজ পড়বেন, হাইপারক্যালিমিয়ার কজ পড়বেন। তাহলে পটাশিয়াম আর ক্যালসিয়ামটা পড়লেই হবে। ক্যালসিয়াম হাইপারক্যালসিমিয়ার কজ, হাইপোক্যালসিমিয়ার কজ। আর পটাশিয়াম থেকে হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়ার কজ আর কমপ্লিকেশন। এই কমপ্লিকেশনগুলো পরীক্ষায় আসতে পারে। এখন আমরা অ্যাসিড বেস রেগুলেশনে আমরা ঢুকলাম। অ্যাসিড বেস ব্যালেন্স এবং ডিজঅর্ডার, দিস ইজ দ্য লাস্ট টপিকস। অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেশনের মধ্যে আমাদের বডিতে 3টা বাফার সিস্টেম কাজ করে। প্রথমটা হচ্ছে বডি ফ্লুইড বাফার। এটা বডি ফ্লুইড কথাটা আসে নাই, আপনারা লিখবেন বডি ফ্লুইড, পেজ নাম্বার 160, লেকচার শিটে 160 নাম্বার পেজে দেখেন। আপনাদের পেজ নাম্বারগুলো এলোমেলো আছে, আপনারা একটু শিটে একটু মিলাই নেন। দেখেন বডি ফ্লুইড বাফার সিস্টেম 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে রেসপিরেটরি বাফার সিস্টেম, 3 নাম্বার হচ্ছে রেনাল বাফার সিস্টেম। বডি ফ্লুইড বাফার সিস্টেম কাজ করে উইদিন সেকেন্ড, এই জন্য এটা ফার্স্ট লাইন, দেখেন ফার্স্ট লাইন। রেসপিরেটরি বাফার কাজ করবে উইদিন মিনিট, এই জন্য এটা সেকেন্ড লাইন, দেখেন রেসপিরেটরি বাফার হচ্ছে সেকেন্ড লাইন। রেনাল বাফার কাজ করবে উইদিন আওয়ার্স টু ডে, এটা হচ্ছে থার্ড লাইন। তাহলে পরীক্ষা যদি আসে আমাদের অ্যাসিড বেস রেগুলেশনের জন্য কোন বাফার সিস্টেমটা সবার আগে কাজ করে, উত্তর হচ্ছে বডি ফ্লুইড। আর সবার শেষে কাজ করে সেটা হচ্ছে রেনাল বাফার। অ্যাসিড বেস ডিজঅর্ডার নিয়ে এখন আমরা একটু কথা বলবো, যেটা আপনাদের লেকচার শিটে 161 নম্বর পেজে আছে, নিচের দিকে দেখেন অ্যাসিড বেস ডিজঅর্ডার। অ্যাসিড বেস ডিজঅর্ডার বলার আগে আমি বেসিক 2-1টা কথা আমি বলতে চাই, যেগুলো আপনাদের শিটে নাই কিন্তু আপনাদের জানতে হবে। দেখেন নর্মাল ব্লাড পিএইচ কিন্তু 7.35 থেকে 7.45, এভারেজ 7.4, এটা আপনারা সবাই জানেন। আর নর্মাল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 35 থেকে 45 ন্যানোমোল পার লিটার, এভারেজ হচ্ছে 40। একটু খেয়াল করেন, আমরা জানি যে পিএইচ নেগেটিভ লগ হাইড্রোজেন আয়ন, মানে পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়নের রিলেশন হচ্ছে ইনভার্স। যদি হাইড্রোজেন বাড়ে তাহলে পিএইচ কমে, যদি হাইড্রোজেন কমে পিএইচ বাড়বে। তাহলে একটু খেয়াল করেন তো, ইনভার্স। তাহলে দেখেন যখন হাইড্রোজেন আয়ন 45, এখানে যদি 45 বসাই তখন পিএইচ হবে 7.35, দেখেন 45 7.35 ইনভার্স। যখন 40 তখন 7.4 এভারেজ, এভারেজ। যখন হাইড্রোজেন আয়ন 35 মানে লোয়ার লিমিট, তখন পিএইচটা হচ্ছে আপার লিমিট। যখন হাইড্রোজেন আয়ন লোয়ার লিমিট, পিএইচ আপার লিমিট। যখন হাইড্রোজেন আয়ন আপার লিমিট, পিএইচ লোয়ার লিমিট, ইনভার্স। তাহলে এখন বলেন তো, আমরা বলি কি অ্যাসিডোসিস মানে পিএইচ কম,
পিএইচ কমে যাওয়া, আর অ্যালকালোসিস মানে কি পিএইচ বেড়ে যাওয়া। তাহলে পিএইচ কমা মানে কি, কত কমলে অ্যাসিডোসিস? অনেকে বলেন যে পিএইচ 7 কম হলে অ্যাসিডোসিস। নো, অ্যাসিডোসিসের নরমাল লোয়ার লিমিট হচ্ছে 7.35। তাহলে পিএইচ যদি 7.35 এর কম হয় তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা আরো বাড়বে 45 এর বেশি। দিস ইজ কল্ড অ্যাসিডোসিস। তাহলে দেখেন অ্যাসিডোসিস মানে হচ্ছে পিএইচ লেস দেন 7.35 আর হাইড্রোজেন আয়ন 45 এর বেশি। অ্যালকালোসিস উল্টা, অ্যালকালোসিস দেখেন পিএইচ বাড়বে মানে কি, কত বাড়বে, 7.45 এর বেশি, হাইড্রোজেন আয়ন 35 এর কম। তাহলে আমরা বলতে পারি, সামারি করতে পারি, অ্যাসিডোসিসে পিএইচ কমে, হাইড্রোজেন আয়ন বাড়ে, অ্যালকালোসিসে পিএইচ বাড়ে, হাইড্রোজেন আয়ন কমে। তাহলে অ্যাসিডোসিস ডিউ টু এনি কজ, মেটাবলিক বলেন, রেসপিরেটরি অ্যাসিডোসিস বলেন, সেখানে পিএইচ কমবে, হাইড্রোজেন আয়ন বাড়বে। তাহলে ব্লাডে যদি হাইড্রোজেন আয়ন বাড়ে, এই হাইড্রোজেন আয়নটা সিক্রেশন বাড়বে। আমরা একটু বলে আসছি কিন্তু যে কিডনি অ্যাসিড বেস রেগুলেশন করে 3টা মেকানিজমের মাধ্যমে, হাইড্রোজেন আয়ন সিক্রেশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, বাইকার্বনেট জেনারেশন। তাহলে অ্যাসিডোসিসে পিএইচ কম, হাইড্রোজেন আয়ন বেশি, তাহলে রেনাল টিউবুলার হাইড্রোজেন আয়ন সিক্রেশন বেশি, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা বেশি, বাইকার্বনেট জেনারেশনটা বেশি। অ্যালকালোসিসে কি হবে, অ্যালকালোসিসে পিএইচটা বেশি, হাইড্রোজেন আয়ন কম, হাইড্রোজেন আয়ন ব্লাডে কম, তার মানে রেনাল টিউবুলার হাইড্রোজেন আয়ন সিক্রেশন কম, রিঅ্যাবজর্পশন কম, জেনারেশন হবে না। তাহলে এই 3টা কথা আপনারা খেয়াল রাখবেন। তাহলে দেখেন দেখেন এই কথাটা আমরা বলে আসছি, অ্যাসিড বেস ব্যালেন্স ফান্ডামেন্টাল মেকানিজম 3টা। তাহলে অ্যাসিডোসিস হলে কি হবে, হাইড্রোজেন আয়ন সিক্রেশন বাড়বে, রিঅ্যাবজর্পশন বাড়বে, জেনারেশন বাড়বে, তাই না? অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশন বাড়বে, ইউরিনটা বেশি অ্যাসিডিক হবে। তাহলে যদি বলা হয় কিডনি মেটাবলিক অ্যাসিডোসিস কিভাবে কারেকশন করবে, এইভাবে। রেসপিরেটরি অ্যাসিডোসিস হলেও এইভাবে করবে। এখন আসেন অ্যালকালোসিস হলে কিডনি কি করবে, উল্টা, হাইড্রোজেন সিক্রেশন কমাই দিবে, রিঅ্যাবজর্পশন কমাবে, রিঅ্যাবজর্পশন কমলে অতিরিক্ত বাইকার্বনেট ইউরিন দিয়ে বের হয়ে যাবে, এক্সক্রিশন অফ বাইকার্বনেট থ্রু ইউরিন, ইউরিন দিয়ে বাইকার্বনেট বের হয়ে গেলে ইউরিনটা কেমন হবে, অ্যালকালাইন হবে। তাহলে অ্যাসিডোসিস হলে ইউরিন হাইলি অ্যাসিডিক, অ্যালকালোসিস হলে ইউরিন অ্যালকালাইন এবং কোনো জেনারেশন অফ বাইকার্বনেট হবে না। এখন আসেন, তাহলে আমরা দেখলাম যে কিডনি কিভাবে অ্যাসিড বেস ব্যালেন্স করতেছে। এখন আসেন ডিজঅর্ডার নিয়ে কথা। ডিজঅর্ডার সিম্পল এবং কমপ্লেক্স। কমপ্লেক্সটা আমাদের দরকার নেই। সিম্পল স্পেস ডিজঅর্ডার 4 ধরনের। একটু দাগান, ইনফিনিটি স্টার, পেজ নাম্বার 161। দেখেন মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেটটা কমে যাবে। তাহলে যদি পরীক্ষা আসে প্রাইমারি ডিফেক্ট অফ মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট কম, অ্যাসিডোসিস মানে পিএইচ কম। তাহলে এখানে দেখেন পিএইচ এর সাথে বাইকার্বনেট হচ্ছে সমানুপাতিক, বাইকার্বনেট কমে গেলে পিএইচটা কমে যাবে, বাইকার্বনেটটা বেড়ে গেলে পিএইচটা বাড়বে। তাহলে বাইকার্বনেট ইজ দ্য প্রাইমারি ডিফেক্ট অফ মেটাবলিক অ্যাসিড বেস ডিজঅর্ডার। তাহলে দেখেন বাইকার্বনেট কমে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট বেড়ে গেছে, মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে পিএইচ সমানুপাতিক বাইকার্বনেট। এই ফর্মুলাটা আপনার সারা জীবন খেয়াল রাখতে হবে, শুধু বিসিএস না, পার্ট 1 রেসিডেন্সি এবং আপনার পরবর্তী প্র্যাকটিস লাইফেও এই কথাটা খেয়াল রাখতে হবে। তাহলে বাইকার্বনেট is the primary defect of metabolic acid base disorder and PCO2 is the metabolic defect of respiratory acid base disorder. তাহলে এখন আবার দেখেন PCO2 বাড়ছে, অ্যাসিডোসিস মানে পিএইচ কম, তাহলে PCO2 বাড়লে পিএইচ কমে যায়, তখন রেসপিরেটরি অ্যাসিডোসিস। PCO2 কমে গেলে পিএইচ বাড়বে, রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে অ্যাসিডোসিসে PCO2 বাড়ে, অ্যালকালোসিসে PCO2 কমে। তাহলে এখান থেকে আপনার প্রাইমারি ডিফেক্টটা আমরা পড়ে ফেললাম। প্রাইমারি ডিফেক্টটা পরীক্ষা আসতে পারে এবং এখানে আমি মোস্ট কমন কজগুলো বলি যেটা পরীক্ষায় আসছে এবং আসতে পারে। দেখেন মেটাবলিক অ্যাসিডোসিসের মোস্ট কমন কজ কিন্তু ডায়রিয়া, সিভিয়ার ডায়রিয়া। তাহলে যদি বলা হয় সিভিয়ার ডায়রিয়াতে কোন ডিফেক্টটা হবে মেটাবলিক অ্যাসিডোসিস, যদি বলা হয় পারসিস্টেন্ট ভমিটিং, দিস ইজ দ্য মোস্ট কমন কজ। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের মোস্ট কমন কজ এখানে লেখেন সিভিয়ার ডায়রিয়া। মেটাবলিক অ্যাসিডের মোস্ট কমন কজ হচ্ছে ভমিটিং, পারসিস্টেন্ট ভমিটিং। রেসপিরেটরি অ্যাসিডোসিসের মোস্ট কমন কজ হলো কি, হাইপোভেন্টিলেশন ডিউ টু এনি কজ, হাইপোভেন্টিলেশন, অথবা আমরা বলতে পারি অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি। ঠিক আছে। রেসপিরেটরি অ্যালকালোসিসের মোস্ট কমন কজ হলো কি, মেকানিক্যাল ভেন্টিলেশন। মেকানিক্যাল ভেন্টিলেশন হতে পারে অথবা আপনার ড্রাগ হতে পারে। তাহলে যদি কোনো পেশেন্টকে ভেন্টিলেশনে রাখা হয়, মেকানিক্যাল ভেন্টিলেশন, তাহলে হাইপার ভেন্টিলেশন হতে পারে। হাইপার ভেন্টিলেশন হলে রেসপিরেটরি অ্যালকালোসিস। যদি হাইপো ভেন্টিলেশন হয়, হাইপোক্সিয়া হয়, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। যদি ভমিটিং হয়, অ্যালকালোসিস। যদি সিভিয়ার ডায়রিয়া হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই কথাগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে একটু খেয়াল করেন, মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ডিফেক্ট আমরা বলেছিলাম বাইকার্বনেট কম, পিএইচ কম। দিস ইজ দ্য প্রাইমারি ডিফেক্ট। PCO2 আনএফেক্টেড, মেটাবলিক অ্যাসিডোসিস। কিন্তু কিছুক্ষণ পরে এই বাইকার্বনেটটা কমছে, পিএইচটা কমছে। পিএইচ কমলে হাইড্রোজেন
পিএসটা কমে গেছে, বাইকার্বনটা কমছে, তাহলে পিএস কমলে রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হয়, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হলে হাইপার ভেন্টিলেশন হয়। আপনারা জানেন মেটাবলিক অ্যাসিডোসিস হলে কাসমুল ব্রিদিং হয়, হাইপার ভেন্টিলেশন হয়। তাহলে হাইপার ভেন্টিলেশন হলে কি হবে, পিসিও2টা কি হবে, পিসিও2টা কমে যাবে। তাহলে আপনার আগে কি ছিল, প্রাইমারি ডিফেক্ট, বাইকার্বন কমে গেছে, পিএস কমে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল পিসিও2 কমে গেছে ডিউ টু হাইপার ভেন্টিলেশন। তাহলে এই পরের এই ঘটনাটাকে বলা হয় কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। এই কম্পেনসেশন হলো কার মাধ্যমে, লাংসের মাধ্যমে বাই হাইপার ভেন্টিলেশন। তাহলে যদি বলা হয় মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেশন করে কোন অর্গান, উত্তর হচ্ছে লাংস। ঠিক আছে। আর কারেকশন মানে হচ্ছে কারেকশন অফ দ্য প্রাইমারি ডিফেক্ট। আচ্ছা বলেন তো মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ডিফেক্ট কি ছিল, বাইকার্বনেট কমে গেছে। তাহলে বাইকার্বনেট যদি বাড়াই আমি নরমাল করি, তাহলে পিএস নরমাল, ভেন্টিলেশন নরমাল। তাহলে প্রাইমারি ডিফেক্টের কারেকশন একটা হচ্ছে কম্পেনসেশন, কারেকশন। ধরেন যে কম্পেনসেশনে দেখেন তিনটেই কমে গেছে, তাহলে এটা কারেকশন দরকার আছে না, কারেকশন। আপনার মাথা ব্যথা যদি চোখের কারণে হয়, চশমা ইউজ করার দরকার হয়, তাহলে চশমা ইউজ করে আপনাকে মাথা ব্যথাটা কমাতে হবে। আপনি হাজারো যদি ব্যথানাশক ওষুধ খান, আপনার কোনো কাজ দিবে না। ঠিক আছে, যেটা রুট কজ তার কারেকশন। তাহলে বাইকার্বনেটটা কমে গেছে, বাইকার্বনেটটা বাড়াবো। বাইকার্বনেট বাড়াবো কিভাবে, রিঅ্যাবজর্পশন বাড়াবো, জেনারেশন বাড়াবো, তার কারণে ব্লাডে বাইকার্বনেটটা বাড়বে। আর রিঅ্যাবজর্পশন জেনারেশন হয় কোন অর্গান দিয়ে, কিডনি দিয়ে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে মেটাবলিক অ্যাসিডোসিস কারেকশন হয় কিডনির মাধ্যমে, আর এই কম্পেনসেশন হয় কার মাধ্যমে, রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে। যদিও আপনাদের শীটে নাই, তারপরে এই কথাগুলো আসতে পারে। মেটাবলিক অ্যালকালোসিস একটা পলে একটা ফ্রি, আপনি নিউ মার্কেটে গেছেন, একটা সাবান কিনছেন, একটা শ্যাম্পু ফ্রি পেয়েছেন, ব্যাপারটা এরকমই। অ্যাসিডোসিস পড়লে অ্যালকালোসিস ফ্রি। দেখেন বাইকার্বনেট বেড়ে গেছে, পিএস বেড়ে গেছে, দিস ইজ দ্য প্রাইমারি ডিফেক্ট। তাহলে পিএস বাড়লে ভেন্টিলেশন কমে যায়, আর ভেন্টিলেশন কমলে পিসিও2 বাড়ে। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস এটা হচ্ছে প্রাইমারি ডিফেক্ট, এটা হচ্ছে কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। কম্পেনসেশন হলো কার মাধ্যমে, বাই লাংস ভায়া হাইপোভেন্টিলেশন। এখানে হয়েছে হাইপার ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশনের কারণে পিসিও2 কমে গেছে, এখানে হাইপোভেন্টিলেশনের কারণে পিসিও2 বেড়ে গেছে। তাহলে কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিসের তিনটাই কমে, কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিসের তিনটাই বাড়ে। এখন আসেন রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিসের প্রাইমারি ডিফেক্টটা কি, পিসিও2 বাড়ছে, তাই না, পিসিও2 বাড়ছে। কম্পেনসেশনে কি হবে, বাইকার্বনেটটা বাড়ছে। তাহলে বাইকার্বনেটটা বাড়লো কার মাধ্যমে, রেনাল সিস্টেমের মাধ্যমে। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ কম্পেনসেটেড বাই রেনাল সিস্টেম। এখন আসেন রেসপিরেটরি অ্যালকালোসিস, প্রাইমারি ডিফেক্ট কি, পিসিও2 কমে গেছে ডিউ টু হাইপার ভেন্টিলেশন, তাই না। তাহলে বাইকার্বনেট কমে গেছে, বাইকার্বনেটটা কার মাধ্যমে কমছে, কিডনি সিস্টেম। তাহলে মনে রাখবেন রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস ইজ কম্পেনসেটেড বাই কিডনি। কিডনি বাইকার্বনেট বাড়াইছে, কমাইছে। এখন আসেন মেটাবলিক অ্যাসিডোসিস, মোস্ট কমন কজ, পরীক্ষায় এটা আসতে পারে। মেটাবলিক অ্যাসিডোসিস কজটা ইনফিনিটি স্টার, যেখানে নরমাল অ্যানোন গ্যাপ থাকবে, সেটার কজ হলো ইনফিউশন উইথ অ্যামোনিয়াম ক্লোরাইড ইন সেল। কথাটা একটু দেখান, ডায়রিয়াটা দেখান, ফিস্টুলা দেখান, ইউরিনারি ডাইভারশন প্রসিডিউরটা দেখান। দেখেন এই যে ডায়রিয়া হলে কিন্তু কি অ্যাসিডোসিস হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, যেখানে অ্যানোন গ্যাপটা নরমাল। আর অ্যানোন গ্যাপ হাই হবে কোন অ্যাসিডোসিস, কোন মেটাবলিক অ্যাসিডোসিসে, ডায়াবেটিক কিটোসিডোসিস, স্টারভেশন কিটোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলিওর, অ্যাসপিরিন পয়জনিং, মিথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকোল পয়জনিং, এগুলো পরীক্ষায় আসতে পারে। সবগুলোই হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের কজ। কিছু নরমাল অ্যানোন গ্যাপ, কিছু হাই অ্যানোন গ্যাপ পরীক্ষায় আসতে পারে। নরমাল অ্যানোন গ্যাপের কজ কি, এগুলো। হাই অ্যানোন গ্যাপের কজ কি, এগুলো। এখন আসেন মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসের কজ আপনার তিনটা স্টার। দেখেন প্রথম পয়েন্টে কিন্তু ভমিটিং, ভমিটিং, ভমিটিং। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের কজটা তিনটা স্টার দেন। তাহলে দেখেন তো পারসিস্টেন্ট ভমিটিং মে কজ কি, পারসিস্টেন্ট ভমিটিং এ কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস তো হয় ডায়রিয়াতে। তাহলে ভমিটিং এ মেটাবলিক অ্যালকালোসিস, অ্যালকালোসিসে কি হবে, অ্যালকালাইন ইউরিন, এটাই ট্রু, তাই না, অ্যালকালাইন ইউরিন। এখন আসেন রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিসের কজটা আপনি দাগায় নেবেন, তিনটা স্টার দেন। রেসপিরেটরি অ্যালকালোসিসের কজ তিনটা স্টার দেন। মনে রাখবেন হাইপোভেন্টিলেশন অথবা অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজে কি হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর হাইপার ভেন্টিলেশন অথবা মেকানিক্যাল ভেন্টিলেশন অথবা কোনো ড্রাগ, যেখানে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। তাহলে এখন বলেন তো এই পেশেন্ট উইথ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে পিসিও2 বাড়বে। পিসিও2 বাড়লে কোন প্রাইমারি ডিফেক্ট, রেসপিরেটরি অ্যাসিডোসিস। পিসিও2 বাড়লে পিএসটা কমবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। তার মানে এখানে মেটাবলিক অ্যাসিডোসিস আছে, এটা ফলস। অ্যালকালাইন ইউরিন না, অ্যালকালাইন, এখানে অ্যাসিডিক ইউরিন হবে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে
ওয়ার্ম এক্সট্রিমিটি হবে, এখানে ফুল আছে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে কার্বন ডাইঅক্সাইড ভেজোডাইলেটর, সেরিব্রাল ভেজোডাইলেশন হবে, সেরিব্রাল ব্লাড ফ্লোটা বাড়াই দেবে। তাহলে উত্তর হচ্ছে ডি। ঠিক আছে। আচ্ছা দেখেন, মোস্ট কমন অ্যাসিড বেস রেগুলেশন ডিস্টারবেন্স হু আর অন মেকানিক্যাল ভেন্টিলেশন। মেকানিক্যাল ভেন্টিলেশন হলে কোন অ্যাসিড বেস ডিজর্ডারটা হবে? আমি এটা অলরেডি বলে ফেলেছি। মেকানিক্যাল ভেন্টিলেশন হলে হাইপার ভেন্টিলেশন হবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে। উত্তর হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। এখন আমরা একটু সামারিতে আসি। সামারিতে একটু দেখেন, প্রাইমারি ডিফেক্ট মেটাবলিক অ্যাসিডোসিস বাই কাউন্ট কম, অ্যালকালোসিস বাই কাউন্ট বেশি, রেসপিরেটরি পিসিওটি বেশি। পরীক্ষার আগে আপনি জাস্ট এই চারটা পড়ে গেলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন কম্পেনসেশন বাই হাইপার ভেন্টিলেশন মানে লাংস, মেটাবলিক অ্যালকালোসিস কম্পেনসেশন হবে হাইপো ভেন্টিলেশন, রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে এই হাইপার ভেন্টিলেশন কার মাধ্যমে হবে? লাংসের মাধ্যমে। এখন আসেন রেসপিরেটরি অ্যাসিডোসিস রেনাল বাইকার্বনেট জেনারেশন, তার মানে কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেটেড বাই কি? কিডনি। রেসপিরেটরি অ্যালকালোসিস অলসো কম্পেনসেটেড বাই কিডনি। তাহলে বাইকার্বনেট কমলে বেস ডেফিসিট, বাইকার্বনেট বাড়লে বেস এক্সেস। তাহলে পরীক্ষা আসতে পারে বেস এক্সেস মানে বাইকার্বনেটটা বেশি, বেস ডেফিসিট বিজি মানে বেস ডেফিসিট, বাইকার্বনেটটা কম। অ্যাসিডোসিস হলে ইউরিন অ্যাসিডিক, অ্যালকালোসিস হলে ইউরিন অ্যালকালাইন। অ্যাসিডোসিস অ্যাসিডিক, অ্যালকালোসিস অ্যালকালাইন। তাহলে এখন বলেন তো, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে রেসপিরেটরি অ্যাসিডোসিস, ইউরিন কি হবে? অ্যাসিডিক, নট অ্যালকালাইন। আমাদের লাস্ট টপিক হলো অ্যানন গ্যাপ। অ্যানন গ্যাপটা ইনফিনিটি স্টার। ডিফারেন্স বিটুইন আনমেজার্ড অ্যানন অ্যান্ড আনমেজার্ড ক্যাটায়ন, আনমেজার্ড অ্যানন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন। এই কথাটা একটু দেখান। নর্মাল ভ্যালুটা দেখেন, নর্মাল ভ্যালু একটা স্টার দেন। ক্যালকুলেশন দেখেন, অ্যানন গ্যাপ 3টা স্টার দেন, আনমেজার্ড অ্যানন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন। তাহলে আনমেজার্ড অ্যানন কি কি দেখেন? আনমেজার্ড অ্যানন হচ্ছে প্লাজমা প্রোটিন, সালফেট, ফসফেট, ল্যাকটেট, আর একটা লেখেন কিটো অ্যাসিড, আর একটা লেখেন কিটো অ্যাসিড, আর একটা এখানে লেখেন কিটো অ্যাসিড। তাহলে আনমেজার্ড অ্যানন যদি বাড়ে অ্যানন গ্যাপটা বাড়বে, তার মানে প্রোটিন যদি বাড়ে, সালফেট, ফসফেট, ল্যাকটেট, কিটো অ্যাসিড এগুলো যদি বাড়ে অ্যানন গ্যাপটা বাড়বে। তাহলে পরীক্ষা যদি আসে অ্যানন গ্যাপ বাড়ে কি কি কারণে? যেমন ল্যাকটেট বাড়লো, ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যানন গ্যাপটা বাড়বে। কিটো অ্যাসিড হচ্ছে আনমেজার্ড অ্যানন, কিটো অ্যাসিডোসিস হলে অ্যানন গ্যাপটা বাড়বে। এই কথাগুলো খেয়াল রাখেন। আনমেজার্ড ক্যাটায়ন 3টা স্টার দেন। তাহলে দেখেন আনমেজার্ড ক্যাটায়ন যদি বাড়ে, যেমন ক্যালসিয়াম যদি বাড়ে, ক্যালসিয়াম যদি বাড়ে তাহলে অ্যানন গ্যাপটা কমবে। ম্যাগনেসিয়াম যদি বাড়ে তাহলে অ্যানন গ্যাপটা কমবে। গামা গ্লোবুলিন যদি বাড়ে, গামা গ্লোবুলিন যেমন মাল্টিপল মাইলোমাতে ইমিউনোগ্লোবুলিন, গামা গ্লোবুলিন বাড়ে, তাহলে মাল্টিপল মাইলোমাতে আনমেজার্ড ক্যাটায়নটা বাড়বে, অ্যানন গ্যাপটা কমে যাবে। তাহলে আমাদের এই বক্সটা হচ্ছে সবশেষ বক্স, যেটা আমরা মেটাবলিক অ্যাসিডোসিসের কজের মধ্যে এই বক্সটা পেয়েছি। আমি আবারও এই বক্সটা নিয়ে এসেছি এই সেন্সে, কোশ্চেন যদি আসে নর্মাল অ্যানন গ্যাপের কজ কি? এই নর্মাল অ্যানন গ্যাপের আরেক নাম হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যানন গ্যাপ হাইয়ের আরেক নাম হচ্ছে নর্মো ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। ইদানিং এই টার্মগুলো পরীক্ষা আসতেছে। তাহলে দেখেন অ্যানন গ্যাপ নর্মাল অথবা হাইপার ক্লোরেমিকের কজ হলো ইনফিউশন অর পয়জনিং উইথ অ্যামোনিয়াম ক্লোরাইড সেল। আগের বক্সটাই আমি নিয়ে আসছি, ডায়রিয়া, ফিস্টুলা, ইউরিন ডাইভার্সন প্রসিডিউর, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। অ্যানন গ্যাপ হাই অথবা নর্মো ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিসের কজ হচ্ছে এই 5-7টা, ডায়াবেটিক কিটোসিস থেকে ইথানল, মিথানল পয়জনিং পর্যন্ত। তো সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা ক্লাসের একেবারেই আমরা শেষ করে ফেলেছি। আমার বিশ্বাস ক্লাসটা যদিও অনেক লম্বা ক্লাস হয়েছে, আমি অনেক কথা বারবার বলার চেষ্টা করেছি, ইম্পর্টেন্ট কথাগুলো ইনফিনিটি স্টার বলেছি। আমার মনে হয় যে আজকের যে টপিকস আমরা জিআইটি দিয়ে শুরু করেছিলাম, জিআইটি, মেটাবলিজম, ফুড নিউট্রিশন, ভিটামিন, মিনারেলস, রেনাল সিস্টেম, বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট, এগুলো সবগুলোই আপনারা খুব আমি যে পয়েন্টগুলো বলেছি লেকচার শিট দাগাই দিয়েছি। লেকচার শিটের বাইরেও যে কথাগুলো বলেছি এই কথাগুলো আপনারা, আমার বিশ্বাস আপনারা এটা নোট ডাউন করে ফেলবেন এবং এই লেকচার শিটের মধ্যেই এই কথাগুলো গোছায় আপনার রাখতে হবে। আপনারা যদি এভাবেই প্রিপারেশন নেন, বিসিএস এ আপনার এই বেসিক কোশ্চেনগুলো, বেসিক চ্যাপ্টারগুলো থেকে যদি কোনো কোশ্চেন আসে, ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনাদের আটকানোর কথা না। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সবাই সুস্থ থাকেন। আপনাদের যে মিশন বিসিএস, আপনাদের এই সোনার হরিণ যেন খুব দ্রুতই ধরা দেয় আপনাদের হাতে, এই শুভকামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।